ম্যাডাম, আপনার দুধটা বের করবেন প্লিজ, খুব ক্ষুধা লাগছে। এই ফকিরের বাচ্চা সর, ইতর অসভ্য। ম্যাডাম দিন না প্লিজ, দেখেই মনে হচ্ছে অনেক টেস্টি। লজ্জা করছে না তোর থেকে বয়সে বড় একটা মেয়েকে এসব বলতে? লজ্জার কি আছে? আপনি রাস্তায় আপনার দুধ দেখায় বেড়াবেন, আর মানুষ একটু খেতে চাইলেই দোষ। আমার দুধ আমি কাউকে খেতে দেবো না। দিন না ম্যাডাম দুধটা বের করে, এত সুন্দর সাদা টকটকে দুধ, দেখি তো লোভ লাগছে। ছোট লোকের বাচ্চা, আমার বাবা তোকে গ্রাম থেকে তুলে এনেছে, তোকে বাড়িতে কাজ দিয়েছে, আর তুই তার মেয়েকে নোংরা নোংরা কথা বলছিস। রিয়া আসিফকে মারতে গেলেই রিয়ার বান্ধবী রিমি ওকে আটকায়। কি করছিস কি? ছোট মানুষ ভুলে বলে ফেলেছে। তুই আমার বান্ধবী হয়ে ওর হয়ে কথা বলছিস? তুই ভুল বুঝছিস ওকে। কিসের ভুল? তুই শুনিসনি ও আমার দুধ খেতে চেয়েছে? হ্যাঁ, ও দুধ খেতে চেয়েছে ঠিকই, কিন্তু তোর না, তোর ব্যাগে রাখা মিল্ক শেকটা খেতে চেয়েছে। রিমি রিয়ার ব্যাগের বোতল রাখার জায়গা থেকে মিল্ক শেপের বোতলটা বের করে দেখায়। হ্যাঁ, এই দুধটাই তো খাবো। ম্যাডাম তো বান্ধবী ম্যাডামকে বলেছিলেন যে বড় ম্যাডামের দেওয়াই দুধ নাকি খাবেন না, রাস্তায় যে ফেলে দিবেন। খাবার জিনিস ফেলে দেওয়ার দরকার কি ম্যাডাম? আমাকে দিন না, আমি খাই। রিয়া রিমির হাত থেকে বোতলটা নিয়ে আসিফের দিকে ছুঁড়ে মারে। নে খা, ছোট লোকের বাচ্চা। বোতলটা আসিফের গায়ে লেগে মাটিতে পড়ে যায়। মিল্ক শেপ কিছুটা আসিফের জামায় লাগে, বাকিটা মাটিতে ছড়িয়ে যায়। আসিফ হতাশ হয়ে মাটির দিকে তাকিয়ে থাকে। ইস, ফেলে দিলেন, পুরোটা নষ্ট হয়ে গেল। হ্যাঁ, নষ্টই করব। তোর মতো ছোট লোকের বাচ্চার মুখে নেওয়ার চেয়ে নষ্ট করা ভালো। এখন এখান থেকে যা, এখান থেকে এক্ষুনি বের হ আমার চোখের সামনে থেকে। রিয়া, এসব কি করছিস? ও তো সত্যি মিল্ক শেকটার কথাই বলছিল। তুই বিনা কারণে ওকে অপমান করলি, মানলি। চুপ কর রিমি, তুই সব জানতিস, তুই আমাকে ভুল বোঝালি। আর এই ইতরটা প্রথম থেকে ওর কথা বলার ধরনটা সন্দেহজনক ছিল। আমি জানতাম ও বাজে কথা বলছে। ম্যাডাম আমি তো খারাপ কিছু বলিনি, আপনিই ভুল বুঝেছেন। আর বাবা বলেছিল ফেলে দেওয়ার আগে যে কোনো খাবার আমাকে দিতে। তোর বাবার জন্যই তো আজ তোদের এত সাহস। কালই বাবাকে বলে তোকে গ্রামে ফেরত পাঠানোর ব্যবস্থা করব। যা। আসিফ কাঁদো কাঁদো মুখে সেখান থেকে চলে যায়। রিয়া রাগে ফুঁসতে থাকে। রিমি তার দিকে শান্তভাবে তাকায়। রিয়া, তোর না একটু ঠান্ডা হওয়া দরকার। তুই যা করলি সেটা ঠিক হলো না। ছেলেটা সত্যিই নির্দোষ ছিল। আর তোর বাবা তো ওকে ভালোবেসে এনেছেন। তুই এভাবে ছোট লোক বলে অপমান করলি। জানি না রিমি, আমার কেমন যেন অস্বস্তি লাগছিল। ওর কথাগুলো এমন ভাবে বলছিল, মনে হচ্ছিল ও তোর শরীরের কথা বলছে, আর তুই সেটাই ধরে নিলি। এটা তোর মানসিকতা রিয়া। সব সময় সবকিছুকে নোংরা চোখে দেখিস না। মানুষটা তার মাতৃভাষা আর সরলতা দিয়ে কথা বলছিল। আমি কি করব এখন? বাবা শুনলে? বাবার কাছে এসব কিছু বলার দরকার নেই। তুই এখন গিয়ে ছেলেটার কাছে সরি বলবি, এটাই একমাত্র উপায়। সরি? আমি কি ওকে? ইম্পসিবল। তুই জানিস তোর অহংকার আর সন্দেহ বাতিক তোকে কি ভুলটা করালো? যা, এখন সরি বল, অথবা কাল যখন তোর বাবা জানবেন তখন এর চেয়েও বড় লজ্জা পেতে হবে। রিয়া কিছুক্ষণ চুপ করে থাকে, তার মুখে অনুশোচনা আর দ্বিধার ছাপ। শেষ পর্যন্ত সে মাথা নেড়ে রিমিকে অনুসরণ করে সেই দিকে হাঁটে যেদিকে আসিফ গিয়েছে। রিয়া তখনও রাগে কাঁপছে। দেখলি রিমি কেমন নাটক করছে? ছোট লোকের বাচ্চা কোথাকার। আমার দুধ যত সব ইতর। রিয়া, তুই বাড়াবাড়ি করছিস। ও সত্যি মিল্কশেকটা চেয়েছিল, তুই ভুল বুঝেছিস। আর ছোট লোক বলে ওকে অপমান করাটা খুবই জঘন্য কাজ। ও, তোর আবার শুরু হলো সব সময় গরিবদের হয়ে ওকালতি করা। ওরা গরিব বলে তো ওদের এত সাহস, রাস্তায় যাকে তাকে যা খুশি বলতে পারে। ও তোকে নোংরা কথাটা বলেনি, তুই নিজের মন গড়া নোংরামি ওর কথার উপর চাপিয়ে দিয়েছিস। আর তোর বাবার দেওয়া খারাপ খাবার নষ্ট করলি, এটাও কি ছোট লোকই নয়? আমার জিনিস আমি যা খুশি করব, আর আমি কাউকে সরি টরি বলতে যাব না। আমি জানি ও ইচ্ছে করেই এমন কথা বলেছে, যাতে আমি বিব্রত হই। গ্রামের নোংরা বুদ্ধি। তুই নিজের ভুলটা মানবি না, না? ঠিক আছে, চল এবার। তবে মনে রাখিস, তোর এই অহংকার একদিন তোকে বিপদে ফেলবে। রিয়া রিমিকে কোনো পাত্তা না দিয়ে হনহন করে হাঁটা শুরু করে। রিমি তার পেছনে যেতে যেতে দেখলো আসিফ তখনও একটু দূরে গাছের নিচে বসে আছে, মন খারাপ করে মাটির দিকে তাকিয়ে। রিয়াকে বোঝানো বৃথা। ওর মনে যে তার অহংকার এত সহজে ভাঙবে না। ছেলেটা বড্ড কষ্ট পেল। রিমি কিছু দূর হেঁটে গিয়ে আবার ফিরে আসে। রিয়া ততক্ষণে অনেকটাই এগিয়ে গেছে। রিমি আসিফের কাছে যায়। আসিফ, শোনো। ম্যাডাম আপনি? হ্যাঁ, শোনো। রিয়া আসলে একটু, ওর মাথাটা গরম ছিল, ও ভুল বুঝেছে। তুমি মন খারাপ করো না প্লিজ। না ম্যাডাম, মন খারাপ করব কেন? আমি তো গরিব, আমাদের তো মান সম্মান থাকে না। আপনারা যা বলবেন তাতেই খুশি থাকতে হয়। এমন কথা বলো না।
না, সবাই সমান। আর তুমি কোনো ভুল করনি। রিমি ব্যাগ থেকে একটা চকলেট বের করে আসিফের হাতে দেয়। নাও এটা খাও, আর তোমার জামাটা এখানে জল আছে, মুছে নাও। আসিফ কৃতজ্ঞতা ভরে চকলেটটা নেয় এবং রিমিকে দেখে মুগ্ধ হয়। আপনি খুব ভালো ম্যাডাম। আপনি রিয়া ম্যাডামের মতো নন। রিয়াও ভালো, ও ভিতরে অনেক রাগ আর জেদ জমে আছে, তাই হয়তো এমন করে। তুমি ওর কথাগুলো মনে রেখো না, কেমন? আর হ্যাঁ, রিয়া কাল হয়তো ওর বাবাকে বলতে পারে, যদি জিজ্ঞেস করে তুমি কিন্তু বলবে যে তুমি মিল্কশেকটাই চেয়েছিলে। ঠিক আছে ম্যাডাম। রিমি তাকে সান্ত্বনা দিয়ে রিয়াকে অনুসরণ করে। রিয়া তখনও রাগে ফুঁসছে এবং রিমিকে দেখে বিরক্তি প্রকাশ করে। কোথায় ছিলি তুই এতক্ষণ? চল তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। চল। রিয়া তখনও তার জেদে অটল, আর আসিফ তার সরলতা এবং অপমান নিয়ে একা বসে। এই ঘটনা রিয়াকে শিক্ষা দেবে না, বরং তার জেদ আরও বাড়িয়ে দেবে। সে নিজেকে সঠিক প্রমাণ করার জন্য নতুন পথ খুঁজবে। বাড়ি ফিরে রিয়া সোজা তার বাবা রায়হান সাহেবের কাছে যায়। রায়হান সাহেব তখন নিজের স্টাডি রুমে বসে খবরের কাগজ পড়ছিলেন। বাবা তুমি শোনো তো, ওই আসিফ যাকে তুমি গ্রাম থেকে নিয়ে এসেছো, সে আমার সাথে কি করেছে? চশমার ফাঁক দিয়ে তাকান। কি হয়েছে মা? শান্ত হয়ে বলো। ও আজ আমাকে একটু ইতস্তত করে আসল কথাটা এড়িয়ে গিয়ে ও আমাকে এমন কিছু কথা বলেছে বাবা, খুব নোংরা কথা। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ও আমার মিল্কশেকটা চেয়েছিল, কিন্তু এমন ভাবে চেয়েছিল যেন 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 কি মা? যেন ও আমার কথাটা প্রায় মুখ ফসকে বেরিয়ে আসছিল, কিন্তু রিয়া কৌশল করে যেন ও আমার খুব ব্যক্তিগত কিছু একটা চেয়ে বসেছে। আমি ওকে বকলাম, বোতলটা ছুঁড়ে মারলাম, আর ও আমাকে কি বললো জানো? ছোট লোকের বাচ্চা বললে কি হবে? চশমা খুলে টেবিলে রাখেন রায়হান সাহেব গম্ভীরভাবে বলেন। রিয়া, তুমি কাউকে ছোট লোক বলেছো? হ্যাঁ বলেছে তো, কি হয়েছে? ও তো ছোট লোকই, বাবার কাজের লোক। রিয়া, আর একবার যদি তোমার মুখে ছোট লোক শব্দটা শুনি, আমার থেকে খারাপ আর কেউ হবে না। আসিফ আমার কর্মচারী নয়, সে আমার আশ্রিত। আর সবার আগে সে একজন মানুষ, তোমার মতোই। মানুষ? ইস বাবা, তুমি কেন সবসময় ওদের পক্ষে কথা বলো? ওরা গরিব, নোংরা, অশিক্ষিত। ওদের সাহস দেখেছো? তোমার মেয়েকে আজও কি অপমানটাই না করেছে। আসিফ তোমার কি অপমান করেছে সেটা যদি স্পষ্ট করে না বলো, তবে আমি ধরে নেব দোষটা তোমারই ছিল। আর মিল্ক শেকের ব্যাপারটা রিমি আমাকে বলেছে। রিমি, ও আমার বান্ধবী হয়ে ওর পক্ষ নিচ্ছে, তুমিও নিচ্ছ কেন? কারণ সত্য সব সময় বড় লোকই বা গরিবানা মানে না। শোনো মা, আজ তুমি যে বাড়িতে আছো, যে পোশাকটা পরে আছো, তার দাম হয়তো আসিফের সারা জীবনের উপার্জনের চেয়ে বেশি। কিন্তু একটা কথা মনে রাখবে, টাকা দিয়ে মানুষ মাপা যায় না। আমি মানবো না। শোনো, এই যে তোমার অহংকার, এটা তোমাকে অন্ধ করে দিয়েছে। গরিবেরা কি? তারা তোমার মতোই মানুষ। তাদেরও খিদে পায়, হাসি কান্না আছে। তারা তোমার মতো এসি গাড়িতে ঘোরে না, রিক্সা চালায়। তারা তোমার মতো দামি খাবার খায় না, নুন ভাত খায়। কিন্তু তারা চুরি করে না, কারো ক্ষতি করে না। তারা কঠোর পরিশ্রম করে বাঁচে, বুঝলে? আর সেই পরিশ্রমের ফলটা তো আমি নিচ্ছি না। তুমি এক হবে না, তবে সম্মান তো দিতে শিখবে। আসিফ যা চেয়েছে তা যদি তোমার শরীর থেকে বের হওয়া কিছু হতো, তবে তোমার রাগটা করাটা স্বাভাবিক ছিল। কিন্তু সেটা ছিল মিল্ক শেক। তার সরলতা তুমি বুঝতে পারোনি, কারণ তোমার মনটা অহংকারে ভরা। না, ও ইচ্ছে করে ওই নোংরা কথাটা বলেছিল। আর তুমি যদি ওকে না তাড়িয়ে দাও, তাহলে আমি কাল থেকে ওর সাথে কথাই বলবো না। এটাই তোমার সমস্যা রিয়া, তুমি মানতেই চাও না যে তুমি ভুল। আসিফ কোথাও যাবে না, বরং তোমার নিজের চিন্তা ভাবনা পাল্টানো দরকার। গরিবেরা তোমার দাস নয়, তোমার ভাই বোন বা বন্ধু হতে পারে। মানুষের ভেতরের মূল্যটা বোঝার চেষ্টা করো। রিয়া রাগে ফুঁসতে ফুঁসতে ঘর থেকে বেরিয়ে যায়। তার বাবা সব কথা তার বাম কানে ঢুকলেও ডান কান দিয়ে বেরিয়ে যায়। তার জেদ আরো কয়েক গুণ বেড়ে গেল। রায়হান সাহেব হতাশ হয়ে টেবিলের দিকে তাকিয়ে রইলেন। তিনি জানেন তার মেয়েকে বোঝানো সহজ নয়। বাবার কথায় রিয়া শান্ত হওয়ার বদলে আরো জেদি হয়ে উঠল। সে মনস্থির করল আসিফকে এমন শিক্ষা দেবে যাতে সে আর কোনোদিন তার মুখের উপর কথা বলার সাহস না পায়, বা তার বাবাকেও যেন কোনোদিন তার বিপক্ষে যেতে না হয়। পরের দিন সকালে রিয়া তার মাকে না জানিয়ে আসিফের জামা কাপড়ের ট্রাঙ্কের কাছে গেল। আসিফ তখন বাগানে কাজ করছিল। রিয়া চটজলদি তার ট্রাঙ্কের ভেতরে থাকা নতুন দুটি শার্ট এবং একমাত্র ভালো প্যান্টটি বের করে নিল। সেগুলো নিয়ে সে সোজা বাড়ির পেছনে, যেখানে পুরনো জিনিস পুরানো হয়, সেখানে গিয়ে আগুনে ফেলে দিল। কিছুক্ষণের মধ্যেই আসিফের জামা কাপড়গুলো পুড়ে ছাই হয়ে গেল। রিয়া এক কোণে লুকিয়ে সবটা দেখল। তার মুখে এক পৈশাচিক হাসি।
এবার বুঝবি আমার সাথে লাগলে কি হয়। বাবা আমাকে যা খুশি বলুক, আমি তোকে থাকতে দেব না। দুপুরে কাজ শেষে আসিফ যখন স্নান করে এসে জামা কাপড় পাল্টাতে গেল, তখন দেখলো তার ট্যাঙ্ক ফাঁকা, তার নতুন শার্টগুলো নেই। হতভম্ব হয়ে সে চারিদিকে খুঁজতে লাগলো। তার চোখ জলে ভরে উঠল, কারণ ওই কাপড়গুলো ছিল তার বাবা মায়ের দেওয়া শেষ উপহার। কই গেল আমার জামাগুলো? আসিফ জানে না যে এটা রিয়া করেছে। সে ভয়ে ভয়ে রায়হান সাহেবকে জানালেই রায়হান সাহেব অবশ্য বুঝতে পারলেন এ কার কাজ হতে পারে, কিন্তু তিনি মেয়ের বাড়াবাড়ি দেখে আপাতত চুপ রইলেন। তিনি আসিফকে নতুন কিছু জামা কাপড় কিনে দিলেন, তবে আসিফের মন থেকে সেই কষ্ট দূর হলো না। কদিন পর রিয়া কলেজে গেল। তার রাগের রেশ এখনো কাটেনি। ক্লাসের শেষে রিয়া যখন তার বন্ধুদের সাথে করিডোর দিয়ে যাচ্ছিল, তখন একটা ছেলে তার পথ আটকালো। ছেলেটা কলেজের 2য় বর্ষের ছাত্র, নাম অমিত। সে দেখতে বেশ স্মার্ট এবং ধনী পরিবারের ছেলে। হেই রিয়া, কেমন আছো? তোমার জন্য একটা জিনিস এনেছিলাম। অমিত একটা দামি চকলেটের বাক্স রিয়ার দিকে বাড়িয়ে দিল। তুমি কে আর আমাকে এসব দিচ্ছ কেন? আমি অমিত, তোমার সিনিয়র। তোমাকে দেখে আমার প্রথম দিনেই দারুণ লেগেছে। তুমি তো কলেজের রানী, তাই ভাবলাম রানীর জন্য তো রাজুকে উপহার চাই। রিয়া, ও অমিত, শুনেছি খুব বাজে ছেলে, সবার সাথে ফ্লার্ট করে। অমিতের দিকে অহংকারী দৃষ্টিতে তাকিয়ে। আমি কলেজের রানী কিনা সেটা জানার জন্য তোমার কোনো উপহারের দরকার নেই, আর আমার এসব ফালতু জিনিস পছন্দ নয়। রিয়া অমিতের হাত থেকে চকলেটের বাক্সটা নিয়ে করিডোরের ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিল। এটা কি করলে? তুমি এত অহংকারী কেন? অহংকার নয়, আত্মসম্মান। আমি তোমার মতো ফালতু ছেলেদের পাত্তা দেই না। আর শোনো, আমাকে আর ফোন করার চেষ্টা করবে না। রিয়া তার বান্ধবীদের নিয়ে চলে গেল। অমিত অপমানিত হয়েও এক অদ্ভুত হাসি হাসল। বা, এই মেয়েটা তো অন্যরকম। এর জেদটা আমার পছন্দ হলো। একে আমার চাই। তুমি আমাকে পাত্তা দিলে না রিয়া। তোমার এই অহংকারই আমি ভাঙবো। দেখা যাক তুমি কতদিন আমাকে এড়িয়ে যেতে পারো। রিয়া কলেজ থেকে বেরিয়ে গেল। তার মনে আসিফের ওপর জেদ আর অমিতের দেওয়া অপমানের মিশ্র প্রতিক্রিয়া। সে বুঝতেই পারল না তার অহংকার তাকে এক নতুন সমস্যার দিকে ঠেলে দিচ্ছে। এরপর দিনগুলো অন্যরকম হতে শুরু করলো। রিয়া যতবার অমিতকে এড়িয়ে চলতে চাইতো, অমিত ততবারই নতুন কোনো কৌশলে তার কাছাকাছি আসতো। সে রিয়ার ক্লাস টাইমিং, রুটিন, এমনকি পছন্দের জায়গাগুলো জেনে নিল। একবার রিয়া কলেজ ক্যান্টিনে বসেছিল। অমিত সেখানে এসে তার পছন্দের কোল্ড কফি আর একটা দামি চিজ কেক এনে দিল। এটা তোমার জন্য, জোর করবো না। খেতে ইচ্ছে না হলে ফেলে দিতে পারো। তবে একটা কথা, আমি তোমাকে সত্যি পছন্দ করি। আমি তোমার মতো আত্মবিশ্বাসী এবং স্পষ্টবাদী মেয়ে আগে দেখিনি। অমিতার চোখে এবার কোনো ফ্ল্যাটিং ছিল না, ছিল এক ধরনের মুগ্ধতা। রিয়া কিছুটা নরম হলো। এত দামি একটা উপহার ডাস্টবিনে ফেলার রুচি হলো না। থ্যাঙ্কস, কিন্তু আমার কাছে কেন আসছো? আমি তোমাকে পাত্তা দিই না। আমি হার মানতে শিখিনি। তোমার অহংকার আমাকে আরও আকর্ষণ করে। তোমার রাগ, তোমার জেদ, সবাই আমার ভালো লাগে। আমি তোমার ভেতরের নরম মানুষটাকে দেখতে চাই। অমিতের ভিন্ন কৌশল রিয়াকে ছুঁয়ে গেল। সে এতদিন ধরে শুনে এসেছে যে সে অহংকারী, বাজে, কিন্তু অমিত তার অহংকারকে প্রশংসা করছে। রিয়ার মনের গভীরে থাকা জেদটা এবার গলতে শুরু করলো। সে চিজ কেকটার এক টুকরো খেলো। রিমি পরে রিয়াকে একা পেয়ে, রিয়া, তোর কি হলো? তুই কেন ওকে পাতা দিচ্ছিস? ও একটা প্লে বয়, ওর কাছে সব মেয়ে খেলার পুতুল। ও রিমি, তুমি তো সবসময় খারাপ কিছু তুই তো সবসময় খারাপ কিছু খুঁজে পাস। আমি তো অন্যদের মতো নয়, অমিত অন্যদের মতো নয়। ও আমার যেটা সম্মান করে। আর শোন, আমাকে পটানো অত সহজ নয়। আমি ওকে দিয়ে ওর নোংরা অহংকার ভাঙবো। তুই আগুন নিয়ে খেলছিস, ও তোর অহংকার ভাঙবে, তুই ওর নয়। ও যে তোকে ধীরে ধীরে নিজের জালে জড়াচ্ছে, তুই সেটা বুঝতে পারছিস না। দেখি কি করতে পারে। আমি ওর সাথে মিশবো, কারণ ও স্মার্ট আর ধনী। আর তোর এসব ফালতু উপদেশ আমার দরকার নেই। এরপর থেকে রিয়া আর অমিতের মেলামেশা বাড়তে লাগলো। অমিত রিয়ার জন্য দামি দামি উপহার আনতো, কলেজে তার প্রশংসা করতো, আর রিয়াকে স্পেশাল ফিল করাতো। রিয়ার মনে হতে লাগলো অমিতে একমাত্র ছেলে যে তাকে ঠিকভাবে বুঝেছে। তার বাবার কাছে ও যে সম্মান পায়নি, অমিতের কাছে সে সেটা পাচ্ছে। এক সন্ধ্যায় কলেজ শেষ হওয়ার পর অমিত রিয়াকে তার গাড়িতে করে একটা নির্জন কফি শপে নিয়ে গেল। পরিবেশটা ছিল খুব রোমান্টিক। রিয়া, আমি আর থাকতে পারছি না। আমি তোমাকে মন থেকে ভালোবাসি। তুমি আমার জীবনে সব থেকে মূল্যবান সম্পদ হতে পারো। অমিত রিয়ার হাত ধরে। রিয়ার মনে তখন এক অন্যরকম অনুভূতি। তার অহংকার, জেদ, সবকিছু যেন অমিতের ভালোবাসার কাছে হার মানছিল। সে এতদিন ধরে যে মনোযোগ আর প্রশংসার কাঙাল ছিল,
অমিত তাকে সেটাই দিয়েছিল। আমিও তোমাকে পছন্দ করতে শুরু করেছি অমিত। সেই দিনই তারা আনুষ্ঠানিকভাবে সম্পর্কে জড়ালো। রিমি এই সম্পর্ক মেনে নিতে পারল না। সে রিয়াকে বারবার সতর্ক করলো। রিয়া, তুই বড় ভুল করছিস। ও তোকে ব্যবহার করবে। তুই অন্ধ হয়ে গেছিস। তুই আমার জীবনে নাক গলাবি না। আমার জীবন আমি যা খুশি করব। তুই আমার ভালো চাস না। আমার মনে হচ্ছে অমিতই একমাত্র যে আমাকে ভালোবাসে। রিয়া নিজেকে সঠিক প্রমাণ করতে গিয়ে অমিতের গভীর ভালোবাসার ফাঁদে পা দিল। তার যে দেবার তাকেই বিপদে ফেলল। অন্যদিকে আসিফ তখনও রায়হান সাহেবের বাড়িতে কাজ করে চলেছে। রিয়া তার ক্ষতি করে তৃপ্তি পেলেও আসিফের ওপর তার রাগ কমার বদলে যেন আরো বেড়ে গেল। সে চাইতো আসিফ যেন বাড়ি ছেড়ে চলে যায়। রিয়া আর অমিতের প্রেম ধীরে ধীরে গাঢ় হলো। তারা প্রায়ই কলেজের বাইরে দেখা করত। রিয়া অমিতের মনোযোগে ভেসে যাচ্ছিল, আর তার অহংকার তাকে অন্ধ করে রেখেছিল। অন্যদিকে আসিফ নীরবে তার কাজ করে যাচ্ছিল। রিয়া মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে অমিতের সাথে ঘনিষ্ঠ হওয়ার দৃশ্য এমনভাবে তৈরি করত যাতে আসিফ তা দেখতে পায়। একদিন বিকেলে আসিফ বাজার থেকে ফিরছিল। কলেজের পেছনের গলিতে একটা কফি শপের কাছে সে দেখল অমিত আর রিয়া গাড়িতে বসে গল্প করছে। আসিফ পাশ দিয়ে যাওয়ার সময় একটু উঁকি দিল। তার চোখ আটকে গেল অন্য একটা দৃশ্যে। অমিতের গাড়ি থেকে একটু দূরেই একটা মোটরসাইকেলে বসেছিল একটা মেয়ে। আসিফ লক্ষ্য করলো অমিত রিয়ার কাছ থেকে বিদায় নিয়ে গাড়ির পেছনে লুকিং গ্লাসে রিয়াকে দেখছিল, আর রিয়া তার চলে যাওয়া দেখছে। রিয়া একটু দূরে যেতেই অমিত দ্রুত গতিতে মোটরসাইকেলে বসা মেয়েটির কাছে গেল। আসিফ দেখল অমিত খুব অস্বাভাবিকভাবে বিশ্রী নজরে মেয়েটির হাত ধরল, হাসি ঠাট্টা করলো এবং মেয়েটিকে জড়িয়ে ধরে বিদায় নিল। মেয়েটির মুখেও হাসির ঝলক। আসিফ স্পষ্ট বুঝতে পারল অমিত শুধু রিয়ার সাথেই নয়, অন্য মেয়ের সাথেও সম্পর্ক রাখছে। এ কি, রিয়া ম্যাডামের সাথে প্রেম করছে আবার অন্য মেয়ে? এই ছেলেটা তো ভালো নয়। রিয়া ম্যাডামকে তো জানিয়ে দিতে হবে। আসিফ দ্রুত সাইকেল ঘুরিয়ে অমিতের পিছু নিল। অমিত যখন একা একটা নির্জন পার্কিং লটে তার গাড়ি রাখছিল, তখন আসিফ তার সামনে গিয়ে দাঁড়ালো। এই শুনুন, আপনি রিয়া ম্যাডামের সাথে কি করছেন? কে রে তুই? এই ছোট লোক সর। আমি রায়হান সাহেবের বাড়িতে কাজ করি। আপনি রিয়া ম্যাডামকে ঠকাচ্ছেন। আমি দেখলাম আপনি অন্য মেয়ের সাথেও। ও বুঝেছি, তুই তো সেই ঘরের চাকর। শোন রিয়া, আমার গার্লফ্রেন্ড, আর আমি কার সাথে মিশবো না মিশবো সেটা আমার ব্যাপার। তুই কি আমাকে বলার? আমি রিয়া ম্যাডামকে সব বলে দেব। আপনি ভালো লোক নন। আসিফের কথায় অমিতের চোখ জ্বলে উঠল। সে বুঝতে পারল এই গরিব ছেলেটা তার প্ল্যানে বাধা দিতে পারে। আসিফের কাঁধে হাত রেখে ফিসফিস করে, দেখ, তুই যদি রিয়াকে কিছু বলতে যাস তাহলে তোর কি হবে তা তুই নিজেও জানিস না। আমি তোকে এমন ফাঁসাবো যে তোর বাবা তোকে রাস্তা থেকে তুলে এনেও বাঁচাতে পারবে না। আসিফ ভয় পেল, কিন্তু তবুও পিছু হতে চাইল না। আমি ভয় পাই না। আমি রিয়া ম্যাডামকে সত্যিটা বলবই। অমিত মুহূর্তের মধ্যেই একটা পরিকল্পনা এঁটে ফেলল। সে জানে রিয়া কতটা অহংকারী আর জেদি, আর রিয়া তার কথা সহজে বিশ্বাস করবে না এবং আসিফকে মিথ্যাবাদী প্রমাণ করা সহজ হবে। পরের দিন অমিত রিয়াকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেল, দুঃখী হওয়ার ভান করে। রিয়া, আমার খুব খারাপ লাগছে। কাল তোমার বাড়ির ওই আসিফ নামের ছেলেটা কি করেছে ও? আবার কোনো নোংরামি? ও কাল আমাকে হুমকি দিয়েছিল, বলেছিল আমি নাকি তোমার যোগ্য নই, আর তোমার বাবা নাকি আমাদের সম্পর্কের কথা জানতে পারলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। ও আরও বলল যে তুমি নাকি ওকে পছন্দ করো, আর আমাদের সম্পর্কটাও ও মেনে নিতে পারছে না। রিয়া হতবাক, তারপর রাগে ফুঁসতে থাকে। কি এত বড় সাহস আমার নামে এসব মিথ্যে কথা? আমার সাথে আমার বাবার কাছেও আমার নামে বদনাম করার হুমকি দিয়েছে। হ্যাঁ রিয়া, আমি বুঝতে পারছি না ও কেন এমন করছে। আমার মনে হয় ও তোমার বাবার কাছে আমার ইমেজ খারাপ করতে চাইছে, যাতে তুমি আর আমি আলাদা হয়ে যাই। তোমার বাবা তো ওকে খুব বিশ্বাস করেন। রিয়া অমিতের কথাগুলো অন্ধের মতো বিশ্বাস করলো। তার পুরনো রাগ আর নতুন প্রেম তাকে বাস্তব থেকে দূরে সরিয়ে দিল। রিয়া মনে করলো আসিফ ইচ্ছে করে তার সুখ সহ্য করতে পারছে না। জেদের সাথে রিয়া বলল, তুমি ভেবো না অমিত, আমি ওকে দেখে নেব। ও আমাকে আর তোমাকে আলাদা করতে পারবে না। আমি এক্ষুনি বাবার কাছে যাব আর ওকে বাড়ি থেকে দূর করার ব্যবস্থা করব। রিয়া রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সোজা বাড়ি ছুটল। আসিফ তখন একটা ফুলের টবে জল দিচ্ছিল। রিয়া তীব্র আক্রোশে তার দিকে এগিয়ে গেল। এই শোন, তোর এত সাহস আমার আর অমিতের নামে বাবার কাছে মিথ্যা নালিশ করার হুমকি দিচ্ছিস, আর আমার নামে বলছিস যে আমি নাকি তোকে পছন্দ করি। তুই নিজেকে কি ভাবিস? ম্যাডাম, আমি তো শুধু অমিত সাহেবকে বলছিলাম যে সে। চুপ কর। তোর মতো গরিবের বাচ্চা কোনোদিন আমার চোখেও পড়বে না। তুই শুধু আমার জীবনটা নষ্ট করতে চাস। আমার বাবার কাছে গিয়ে সব বলবো। কালকের মধ্যে তোকে এই বাড়ি থেকে বের হতে হবে। আসিফ বুঝতে পারল
অমিতের পাতা ফাঁদে এসে ফেসে গেছে। রিয়া তার কোনো কথাই শুনবে না। তার চোখ ছলছল করে উঠল। রিয়া ম্যাডাম, আপনার আজ অনেক টাকা, অহংকার আর ক্ষমতা। আপনি আমাকে রাজমহল থেকে রাস্তায় নামাতে চাইছেন, নামান, কিন্তু একটা কথা মনে রাখবেন, আসিফ তীব্র দৃষ্টিতে রিয়াকে দেখল। একদিন আপনারও অহংকার ভাঙবে, আর আপনারও এই রাজমহল থেকে রাস্তায় নামার দিন আসবে। গরিবদের অভিশাপ সহজে লাগে না, কিন্তু যখন লাগে তখন সব কেড়ে নেয়। আসিফের এই অভিশাপ রিয়াকে কাঁপিয়ে দিল, কিন্তু তার জেদ সেই ভয়কে মুহূর্তেই ঢেকে দিল। রিয়ার আগে অন্ধ হয়ে তার বাবার দিকে ছুটল। অমিতের চাল সফল হলো। আসিফ রায়হান সাহেবের চোখে খারাপ হওয়ার দ্বার প্রান্তে, আর রিয়া তার নিজের পায়ে কুড়াল মারল। রিয়া তার বাবার কাছে গিয়ে আসিফের বিরুদ্ধে অমিতের শেখানো মিথ্যা অভিযোগগুলো এমনভাবে উপস্থাপন করলো যে রায়হান সাহেব দ্বিধায় পড়ে গেলেন। তিনি মেয়েকে বিশ্বাস করবেন নাকি এতদিন ধরে বিশ্বস্ত আসিফকে? এই নিয়ে তার মনে দ্বন্দ্ব চলল। তবে রায়হান সাহেব আপাতত আসিফকে কিছু বললে না, শুধু রিয়াকে বোঝালে যে প্রমাণ ছাড়া কাউকে দোষী বলা উচিত নয়। রিয়া এতে আরো জেদি হয়ে উঠল। পরের দিন ছিল অমিতের জন্মদিন। সকাল থেকে অমিত রিয়াকে নানান দামি উপহারে ভরিয়ে দিল। রিয়া নিজেকে স্পেশাল মনে করতে শুরু করলো, আর আসিফের অভিশাপের কথা পুরোপুরি ভুলে গেল। বিকেলে অমিত রিয়াকে ফোন করে। রিয়া, আজ আমার জন্মদিন। আমি তোমার সাথে একটু একা সময় কাটাতে চাই। একটা খুব স্পেশাল সারপ্রাইজ আছে তোমার জন্য। কোথায়? আমার মামার একটা ফ্ল্যাট আছে, ওই কলেজের থেকে কাছেই, এখন খালি থাকে। সেখানে একটা ছোটোখাটো আয়োজন করেছি। শুধু তোমার আর আমার জন্য, কেউ থাকবে না। প্লিজ আসো। রিমি বারবার রিয়াকে অমিতের সাথে একা যেতে নিষেধ করেছিল। রিয়া, তুই বুঝছিস না কেন? ও তোকে খালি ফ্ল্যাটে কেন ডাকছে? ওর মতলব খারাপ, তুই যাস না প্লিজ। আজও জন্মদিন, ও যদি তোকে সত্যিই ভালোবাসে তাহলে সবাই মিলে সেলিব্রেট করুক। তোর কেন এত সমস্যা? অমিত আমাকে ভালোবাসে আর ও আমাকে স্পেশাল ফিল করাতে চায়। তুই যা, তোর ইচ্ছা হচ্ছে, আমি যাবই। রিয়া তার বান্ধবীর কথা উপেক্ষা করে অমিতের ঠিকানায় পৌঁছালো। ফ্ল্যাটটা দেখতে বেশ বিলাসবহুল, কিন্তু পুরো খালি। চারিদিকে শুধু অল্প কিছু জন্মদিনের সজ্জা। চারিদিকে তাকিয়ে কোথায় সবাই? তুমি না বললে আয়োজন করেছো? দরজা বন্ধ করে তালা লাগাতে লাগাতে শুধু আমি আর তুমি, রিয়া। এটাই তো আমার আসল সারপ্রাইজ। অমিতের চোখে এবার আর সেই মুগ্ধতা ছিল না, ছিল এক ঠান্ডা হিংস্র দৃষ্টি। রিয়া প্রথমবার একটু ভয় পেল। দরজা বন্ধ করলে কেন? রিয়ার দিকে এগিয়ে আসতে আসতে আর কেন? আজ আমার জন্মদিন, আর আমার জন্মদিনের সেরা উপহার তো তুমি হবে, রিয়া। তোমার ওই অহংকার, তোমার এই জেদ, আজ আমি সব ভাঙবো। কি বলছো তুমি এসব? অমিত, কি ভাবছিলে আমি তোমার মতো অহংকারী ধনী মেয়েকে মন থেকে ভালোবাসি? হ্যাঁ, তোমার মতো 10টা মেয়ে আমার পেছনে ঘোরে। তুমি আমাকে প্রথমে অপমান করেছিলে, তাই আমার জেদ চেপে গিয়েছিল। তোমাকে পটানোটা আমার একটা চ্যালেঞ্জ ছিল। অমিতের কথাগুলো শুনে রিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ল। তার সারা শরীর কাঁপতে শুরু করলো। আসিফের অভিশাপের কথা তার মনে পড়ল। তুমি তুমি মিথ্যা বলেছো। অবশ্যই, তোমার মতো ইগোভর্তি মেয়েদের পটাতে গেলে একটু অভিনয় তো করতেই হয়। আর এখন অমিত জোর করে রিয়ার হাত ধরল। এখন আমার খেলার পালা। আজ তোমার অহংকারটা আমি পায়ে মিশে দিব। রিয়া নিজেকে ছাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলো। সে চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু অমিত তাকে চেপে ধরল। ছাড়ো আমাকে। অমিত, রিমি ঠিক বলেছিল, বাবা বাঁচাও আমাকে। কেউ নেই রিয়া, তোমার অহংকারের রাজমহল আজ ভাঙতে চলেছে। আজ তোমার সব অহংকার আমি শুষে নিব। রিয়া বুঝতে পারল তার জীবনের সবচেয়ে বড় বিপদ আসন্ন। তার অহংকার তাকে আজ এই নরকের মুখে এনে দাঁড় করিয়েছে। যে আসিফকে সে ছোট লোক বলে অপমান করেছিল, তার সরল সতর্কতাই ছিল একমাত্র সত্যি। কিন্তু অহংকারের বশবর্তী হয়ে সে নিজের বিপদ নিজেই ডেকে আনলো। ফ্ল্যাটের নীরবতা রিয়ার অসহায় কান্নার শব্দে ভরে উঠল। রিমি অমিতের অভিসন্ধি বুঝতে পেরে আর রিয়াকে একা ফ্ল্যাটে যেতে দেখে ভয়ে কাঁপতে কাঁপতে দ্রুত ফোন করলো। প্রথমে এসে রায়হান সাহেবকে পুরো ঘটনাটা জানালো। মেয়ের বিপদের কথা শুনে রায়হান সাহেব আর এক মুহূর্ত দেরি করলেন না। সঙ্গে সঙ্গেই পুলিশ নিয়ে ফ্ল্যাটের ঠিকানায় রওনা হলেন। এরপর রিমি রায়হান সাহেবের বাড়ির ল্যান্ডলাইনে ফোন করে কাঁপা গলায় আসিফকে সব খুলে বলল। আসিফ, তাড়াতাড়ি যাও, রিয়া বিপদে পড়েছে। আমি তোকে একা একটা ফ্ল্যাটে ডেকে, প্লিজ তুমি যাও। অ্যাড্রেসটা আমি তোমাকে মেসেজ করে দিচ্ছি। আসিফের মনে রিয়ার প্রতি ঘৃণা থাকলেও রিমি আর রায়হান সাহেবের দয়া তার মনে ছিল। তাছাড়া সে নিজে চোখে অমিতের প্রতারণা দেখেছে। এক মুহূর্ত দেরি না করে সে দ্রুত সাইকেল নিয়ে ফ্ল্যাটের দিকে ছুটল। আসিফ যখন ফ্ল্যাটটির সামনে পৌঁছালো, তখন ভেতরের দরজাটা হালকাভাবে ভেজানো ছিল।
সে দরজায় ধাক্কা দিতেই তা খুলে গেল। ভেতরে ঢুকে সে দেখলো মেঝেতে পড়ে থাকা রিয়াকে। অমিত চাপটে ধরে আছে এবং রিয়া প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। অমিত, ছাড়ুন ওকে। অমিত আসিফকে দেখে হতবাক। সে কল্পনাও করেনি যে এই ছোট লোক চাকর সবার আগে এখানে এসে পৌঁছাবে। রাগে অন্ধ হয়ে আসিফ তার গ্রাম্য শক্তিতে ঝাঁপিয়ে পড়ল অমিতের ওপর। অমিত শুধুমাত্র দামি জামাকাপড় পরা একটা প্লেবয়। আসিফের অপ্রত্যাশিত আক্রমণের কাছে দাঁড়াতেই পারল না। আসিফ তাকে এলোপাতাড়ি কিলঘুষি মারতে শুরু করলো। মার খেয়ে অমিত বুঝে গেল এখানে থাকা নিরাপদ নয়। সে দ্রুত নিজেকে ছাড়িয়ে নিয়ে ফ্ল্যাটের পেছনের সিঁড়ি দিয়ে পালিয়ে গেল। অমিত পালাতেই রিয়া ভয় আর অপমানে পাথরের মতো বসে রইল। তার দামি পোশাক ছিন্ন ভিন্ন, সে অর্থনগ্ন। তার চোখে তখন কোনো জেদ নেই, শুধু এক হিমশীতল আতঙ্ক। জীবনের সবচেয়ে বড় বিপদের মুহূর্তে তার সব অহংকার, সমস্ত দিমাগ ভেঙে চুরমার হয়ে গেল। হাঁপাতে হাঁপাতে রিমার দিকে তাকিয়ে ম্যাডাম, আপনি? হাঁপাতে হাঁপাতে রিয়ার দিকে তাকিয়ে আসিফ আর কথা শেষ করতে পারল না। রিয়া নিজেকে সামলাতে না পেরে তার সমস্ত ভয় আর অপমান নিয়ে এক ঝটকায় উঠে আসিফের বুকে আছড়ে পড়ল। সে তার ত্রাতা আসিফকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। তার কাছে তখন আসিফ কোনো চাকর নয়, সে কেবল একজন মানুষ, তার জীবন বাঁচানো একমাত্র অবলম্বন। ঠিক এই মুহূর্তেই ফ্ল্যাটের মূল দরজা সজোরে ভেঙে গেল। চিৎকার করে রিয়া, মা। রায়ান সাহেব পুলিশ নিয়ে ভেতরে প্রবেশ করলেন, কিন্তু ঘরের ভেতরে দৃশ্যটি দেখে তিনি থমকে গেলেন। অর্ধনগ্ন অবস্থায় তার মেয়ে একজন চাকরের বুকে আশ্রয় নিয়েছে, আর সেই চাকরটিও বিপর্যস্ত, যেন কোনো ঘনিষ্ঠ মুহূর্তের পর ধরা পড়েছে। রায়হান সাহেবের চোখ বিস্ময় আর সন্দেহে বড় হয়ে গেল। এর কিছুক্ষণের মধ্যেই কোত্থেকে যেন কয়েকজন সাংবাদিকও খবর পেয়ে ফ্লাইটে ঢুকে পড়ল। অমিতের পালিয়ে যাওয়া কিংবা রিয়ার ওপর আক্রমণের চেষ্টা কোনো কিছুই কেউ দেখল না। তাদের চোখে পড়ল শুধু একটাই দৃশ্য, শিল্পপতি রায়হান সাহেবের মেয়ে তার বাড়ির কর্মচারীর সাথে ঘনিষ্ঠ অবস্থায়। সাংবাদিকরা মুহূর্তে ঘটনাকে অন্য মোড় দিল। তাদের সংবাদ শিরোনামে তৈরি হলো, শিল্পপতির মেয়ে শিরতাহানি, চাকরের সাথে অবৈধ সম্পর্ক, ফ্ল্যাটে প্রেমিকের আবির্ভাব। পুলিশ আসিফকে ঘিরে ধরল। রায়হান সাহেব সমাজের চোখে কলঙ্ক, মেয়ের প্রতি চরম হতাশা এবং অপমান নিয়ে সেই হতবাক দৃশ্যটির দিকে তাকিয়ে রইলেন। আসিফের অভিশাপ সত্য হলো, রিয়ার অহংকার ভাঙল, আর সমাজের চোখে সে তার ঘৃণিত ছোটলোক চাকরের সাথে একই রাস্তায় নেমে এলো। কেউ বিশ্বাস করল না যে আসিফ রিয়াকে বাঁচিয়েছে। সবাই ধরে নিল বাড়ির চাকরের সাথে রিয়া স্বেচ্ছায় এই সম্পর্ক তৈরি করেছে। সেই দিনের ঘটনার পর রায়হান সাহেবের রাজমহলে যেন শ্মশানের নীরবতা নেমে এলো। সংবাদপত্র ও টিভিতে একের পর এক কুরুচিকর খবর প্রকাশিত হতে লাগলো। শিল্পপতির মেয়ের কুকীর্তি, বাড়ি চাকরের সাথে অবৈধ প্রেম, এইসব শিরোনাম রায়হান সাহেবের ব্যবসা ও সামাজিক মর্যাদাকে ধূলিসাৎ করে দিল। পুলিশ তদন্তে অমিতকে খুঁজে পাওয়া গেল না, কিন্তু কেউ বিশ্বাস করল না আসিফ রিয়াকে বাঁচিয়েছিল। রায়হান সাহেব বুঝতে পারলেন একমাত্র পথ হলো পরিস্থিতিকে সামলানো। স্টাডি রুমে বসে ক্লান্ত ও বিধ্বস্ত স্বরে মান সম্মান সব শেষ, এ সমাজের মুখ দেখানোর উপায় নেই। রিয়া, তোমার অহংকার আজ আমার সবটুকু কেড়ে নিল। রিয়া তখন তার ঘরে, দিনের আলোয়ও সে নিজেকে লুকানোর চেষ্টা করছে। তার জেদ, তার অহংকার সব ভেঙে চুরমার হয়ে গেছে। সে এখন কেবল একজন ভয় পাওয়া লজ্জিত মেয়ে। সে জানে তার বাবার দিকে এখন আর তা তাকানোর মতো সাহস তার নেই। এক কাজ করতে হবে, এটাই একমাত্র রাস্তা। এই কলঙ্ক দূর করার আর কোনো উপায় নেই। রায়হান সাহেব আসিফকে তার সামনে রাখলেন। আসিফ যে এখনো হতবাক, সে কেন এমন বিপদে পড়ল? সে তো শুধু রিয়াকে বাঁচাতে গিয়েছিল। আসিফের দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে সবাই যা রটিয়েছে আমি জানি, আর পুরোটাই সত্য নয়, কিন্তু সমাজ সেটাই বিশ্বাস করবে যা তারা দেখেছে। আমার কোনো উপায় নেই, আমার আর আমার পরিবারের সম্মান রক্ষা করতেই হবে। নীরবে মাথা নিচু করে সাহেব, আমি রিয়া ম্যাডামকে। আসিফের কথা থামিয়ে চুপ, এখন আর কোনো কথা নয়। আমি সিদ্ধান্ত নিয়েছি, তোমরা বিয়ে করবে। আসিফ চমকে ওঠে। রিয়া ম্যাডামের সাথে বিয়ে? যে তাকে ছোটলোক বলে অপমান করত, যার অভিশাপে তার জামা কাপড় পুড়িয়ে দেওয়া হয়েছিল কাপা কাপা স্বরে। সে কি বলছেন সাহেব? আমি তো আপনার। আমার কর্মচারী, তাই তো? কিন্তু এখন তুমি আমার জামাই হবে। অন্তত সমাজের কাছে এটাই প্রমাণ হবে যে আমার মেয়ে কোনো অবৈধ সম্পর্ক রাখেনি। সে একজন গরিব ছেলেকে ভালোবেসেছে, যা পরে আমি মেনে নিয়েছি।
এতে কিছুটা হলেও আমার মুখ বাঁচবে। আর তুমি এই বাড়ির চাকর থেকে রায়হান সাহেবের জামাই হবে। আসিফ মাথা নিচু করে রইল। তার কাছে এটা ভাগ্যের এক নির্মম পরিহাস। এদিকে বিশাল সম্পত্তির হাতছানি, অন্যদিকে রিয়ার ঘৃণা আর এই সমাজের চাপ। সে জানে এই বিয়ে তাকে সম্মান দেবে না, বরং আরো বড় এক বন্দি দশা এনে দেবে। সে নিজেকে অভিশাপের শিকার মনে করে, যে অভিশাপ সে রিয়াকে দিয়েছিল। এরপর রায়হান সাহেব রিয়াকে ডেকে আনলেন এক রাশ ঘৃণা নিয়ে। রিয়া, তোমার অহংকার তোমাকে এই অবস্থায় এনে দিয়েছে। এখন এর ফল ভোগ করো। কালকেই আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। বাবা আমি তোমার কোনো কথা আমি শুনতে চাই না। তুমি তোমার অহংকারের জন্য একজন ইতরকে বিয়ে করবে। এই তোমার শাস্তি। তোমার রাজকীয় জীবন আজ শেষ। রিয়া কোনো প্রতিবাদ করল না। তার সমস্ত দিমাগ ভেঙে গেছে। তার মনে পড়ে গেল আসিফের সেই অভিশাপের কথা। একদিন আপনারও অহংকার ভাঙবে, আর আপনারও এই রাজমহল থেকে রাস্তায় নামার দিন আসবে। রিয়া বুঝল সে এখন রাস্তায় নেমে এসেছে, কারণ সে এখন সেই ছোট লোক চাকরের স্ত্রী হতে চলেছে। পরের দিন কোনো জাঁকজমক ছাড়াই রায়হান সাহেবের বাড়িতে রিয়া আর আসিফের বিয়ে হয়ে গেল। রায়হান সাহেবের বাড়িতে সম্পূর্ণ নীরবে মুসলিম রীতির বিয়ে সম্পূর্ণ হলো। কোনো জাঁকজমক বা অতিথি সমাগম ছিল না। কাজী এলেন, আর রায়হান সাহেবের নির্দেশে দ্রুত সব আনুষ্ঠানিকতা শেষ হলো। রিয়াকে একটি সাধারণ শাড়ি পরানো হলো। তার চোখে মুখে ছিল ভীতি আর অপমান। অন্যদিকে আসিফকে পরানো হলো একটি সাধারণ পাঞ্জাবি। সে মাথা নিচু করে বসেছিল। কাজী যখন তাদের ইজাব কবুল পর্ব শুরু করলেন, রিয়া প্রথমে চুপ করে রইল। তার মনে তখন ছোটবেলার অহংকার আর ঘৃণা বাসা বেঁধে আছে। রায়হান সাহেবের কঠোর দৃষ্টি দেখে এবং নিজের অপমানের কথা ভেবে সে অবশেষে কাঁপা কাঁপা স্বরে কবুল বলল। আসিফও ধৃতা সত্ত্বেও কবুল বলে রিয়াকে স্ত্রীরূপে গ্রহণ করল। এই বিবাহ কেবল একটি সামাজিক চুক্তি নয়, রিয়া ও আসিফের জীবনের এক তিক্ত পরিণতি ছিল। হাতে গোনা কয়েকজন বিশ্বস্ত লোক ছাড়া কেউ জানল না রিয়া, যে কিনা শত কোটি টাকার উত্তরাধিকারিণী, সে তার ঘৃণিত চাকরের স্ত্রী হলো। রিয়া চুড়ি গহনা পরে মাথায় ঘোমটা টেনে বসল। তার চোখে জল, কিন্তু সে জলে আর অহংকারের ছাপ নেই। আছে কেবল এক নিদারুণ যন্ত্রণা। আসিফ, যার স্বরে ছিল কেবল দুটো ভালোভাবে খেয়ে বাঁচার, সে আজ ধনী শিল্পপতির জামাই। তাদের দাম্পত্য জীবনে শুরু হলো ঘৃণা, ভুল বোঝাবুঝি আর এক কঠিন সামাজিক কলঙ্কের মধ্যে দিয়ে। বাসর রাত। রায়হান সাহেবের বাড়ির এক কোণে বিয়ের জন্য সামান্য সজ্জিত একটি ঘরে রিয়া আর আসিফ প্রবেশ করল। ঘরটি ফুলে ঢাকা থাকলেও সেখানে কোনো ভালোবাসার উষ্ণতা ছিল না, ছিল এক ঠান্ডা নীরবতা। রিয়া ঘরের এক কোণে দাঁড়িয়ে কাঁপছিল। আসিফ দরজা বন্ধ করে রিয়ার দিকে ফিরল। সে দেখল যে মেয়েটি তাকে সারা জীবন ঘৃণা করেছে, আজ সে তার স্ত্রী হয়ে দাঁড়িয়ে আছে। চোখে ভয় আর অপমান, গভীর ঘৃণা আর জেদ নিয়ে। আমার কাছে আসার চেষ্টা করবে না, ভুলে যেও না তোমার মতো ছোট লোকের সাথে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। ম্যাডাম, আপনার এই অহংকার আজও গেল না। আমি জানি এই বিয়ে আপনি মানেন না, আমিও মানি না। আপনি আমাকে বাঁচিয়েও অপদস্থ করেছেন, আর আপনার বাবা আমাকে এই রাজমহলের দাস বানিয়েছেন। দাস? হ্যাঁ, তুমি দাসী, আর সব সময় তাই থাকবে। তোমার এত সাহস কি করে হলো আমার সাথে এমন কথা বলার? তুমি কি ভেবেছো আমি তোমাকে আমার কাছে আসতে দেব? আপনার কাছে আসার কোনো ইচ্ছে আমার নেই ম্যাডাম। আমি আপনার সম্মান রক্ষা করতে গিয়েই আজ এই অবস্থার শিকার। আপনার বাবার চাপে আমি এই বিয়ে মেনেছি, কিন্তু আমি আপনার শরীর বা আপনার সম্পদের দিকে তাকিয়ে নেই। আপনি খাটে শুতে পারেন, আমি মেঝেতে শোবো। আমাদের মাঝে আজকের পর থেকে আর কোনো সম্পর্ক হবে না। আপনি আপনার মতো থাকুন, আমি আমার মতো থাকবো। এই সমাজের চোখে আমরা স্বামী স্ত্রী হলেও এই ঘরের ভেতরে আমরা দুটো সম্পূর্ণ অচেনা মানুষ। রিয়া আসিফের এই অপ্রত্যাশিত দৃঢ়তায় কিছুটা অবাক হলো। তার অহংকার আঘাত পেল, কারণ সে ভেবেছিল আসিফ তাকে ছোঁয়ার সুযোগ খুঁজবে। আহত অহংকার নিয়ে, বেশ ভালোই তো। আমি চাইও না তোমার মতো কেউ আমার আশেপাশে থাকুক। রিয়া দ্রুত খাটে গিয়ে শুয়ে পড়ল। নিজেকে চাদর দিয়ে পুরোপুরি ঢেকে নিল। সে কেঁপে উঠল, যদিও তার মনে সামান্য স্বস্তি এলো। আসিফ নিঃশব্দে মেঝেতে একটি পুরনো চাদর বিছিয়ে শুয়ে পড়ল। তাদের মাঝখানে রইল শুধু শূন্যতা, ঘৃণা আর তাদের ভিন্ন জীবনযাত্রার ব্যবধান। বাইরের দুনিয়ার কাছে তারা স্বামী স্ত্রী, কিন্তু সে বাসররা তাদের সম্পর্ককে আরও বেশি বিচ্ছিন্ন করে দিল। পরের দিন সকালে রায়হান সাহেব রিয়া ও আসিফকে তার স্টাডি রুমে ডাকলেন। দুজনেই ক্লান্ত আর বিধ্বস্ত। রিয়া তখনও তার রাতের অপমানের রেশ কাটিয়ে উঠতে পারেনি, আর আসিফের চোখে ছিল অজানা ভবিষ্যতের অনিশ্চয়তা।
কোনো ভূমিকা না করে সরাসরি বলেন, শোনো, আমি তোমাদের ডেকেছি একটা চূড়ান্ত সিদ্ধান্তের জন্য। এই শহরে থাকা আর সম্ভব নয়। আমার ব্যবসা, আমার সামাজিক সম্মান সব এখন এই কলঙ্কের নিচে চাপা পড়ে গেছে। কিন্তু বাবা, রিয়াকে থামিয়ে দিয়ে এই সব তোমার জেদার অহংকারের ফল। এখন তার মূল্য তোমাকেই দিতে হবে। আমি তোমাদের দুজনকে এই শহর থেকে দূরে পাঠাতে চাই। কোথায় সাহেব? তোমাদের গ্রাম। আসিফ, তুমি তোমার স্ত্রীকে নিয়ে গ্রামে চলে যাবে। এই কথা শুনে রিয়া আর আসিফ দুজনেই চমকে উঠল। রিয়া, যে সারা জীবন বিলাসবহুল জীবনযাপন করেছে, সে যাবে গ্রামে? আর আসিফ, যে এই শহরকে আলোর ঝলকানি দেখেছিল, সে আবার ফিরবে অন্ধকারে? না বাবা, আমি গ্রামে যাব না। ওখানে কোনো সুযোগ সুবিধা নেই। আমি তোমার মেয়ে। এখন তুমি আসিফের স্ত্রী, আর তোমার স্বামীর ঘর সেখানে। তুমি ভাবছো আমি তোমাকে আমার চোখে দেখবো? আমার বাড়িতে থাকা মানে প্রতিদিন এই কলঙ্কে নতুন করে চিয়ে তোলা। তোমরা এখন গ্রামেই থাকবে। আমি তোমাদের জন্য সেখানে একটা ছোটখাটো থাকার ব্যবস্থা করে দেবো, আর তোমার গাচ্ছাদানের জন্য সামান্য একটা চাষের জমি দেবো। সাহেব, আপনি যা ভালো মনে করেন। আসিফ, আমি তোমাকে বিশ্বাস করি। তুমি সরল ছেলে। আমার মেয়ে ভুল পথে গিয়েছিল, তুমি তাকে রক্ষা করতে গিয়ে এই জালের শিকার হয়েছো। এখন আমার মেয়েকে সঠিক পথে আনা তোমার দায়িত্ব। আমি আশা করি তুমি রিয়াকে বোঝাবে। বাবা, এটা কি ধরনের শাস্তি দিচ্ছ আমাকে? আমি থাকতে পারবো না ওখানে। আমি তো তোমার মেয়ে। তুমি আমার মেয়ে বলেই তো তোমাকে এই শাস্তি দিচ্ছি। যাও, সেখানে গিয়ে মানুষের জীবন কেমন হয় সেটা বোঝো। টাকা আর অহংকার দিয়ে সব কেনা যায় না। যতক্ষণ না তুমি তোমার এই অহংকার ভাঙবে, ততক্ষণ তোমরা শহরে ফিরতে পারবে না। তোমাদের খরচ আমি প্রতি মাসে পাঠিয়ে দেবো, কিন্তু এর বেশি কিছু নয়। রায়হান সাহেব তার সিদ্ধান্ত জানিয়ে দিলেন। রিয়া তার বাবার পায়ে লুটিয়ে পড়ে অনেক অনুরোধ করল, কিন্তু রায়হান সাহেব অবিচল রইলেন। রিয়া যে অন্যকে ছোট লোক বলে ঘৃণা করত, আজ সে নিজে সেই ছোট লোকের সাথে তার ঘৃণিত গ্রামে যেতে বাধ্য হলো। তার রাজত্ব শেষ হলো, শুরু হলো কঠিন এক নতুন জীবন। রায়হান সাহেবের সিদ্ধান্তের পর রিয়া আর আসিফের হাতে সময় ছিল না। কোনো বড় আয়োজন বা প্রস্তুতি ছাড়াই রিয়াকে প্রায় এক কাপড়ে সেই গ্রামমুখী হতে হলো, যেখানে সে একদিন আসিফকে ছোট লোক বলে ঘৃণা করত। রায়হান সাহেব শুধুমাত্র তাদের যাতায়াতের জন্য কিছু টাকা দিলেন, যা দিয়ে বিলাসবহুল কোনো ব্যবস্থা করা সম্ভব ছিল না। পরের দিন সকালে রিয়া তার দামি লাগেজগুলো ফেলে শুধু একটা ছোট ব্যাগ হাতে নিয়ে আসিফের সাথে বের হলো। তাদের যাত্রা শুরু হলো লোকাল বাসে। রিয়া কোনোদিন লোকাল বাসে চড়েনি। বাসের ভেতরে তীব্র গরম, অসহ্য ভিড়, আর পাশে থাকা যাত্রীদের গায়ের ঘামের উৎকট গন্ধে রিয়া বারবার বমি করার উপক্রম হলো। বিরক্তিতে মুখ বিকৃত করে উফ, কি অসহ্য, কি নোংরা এই জায়গাটা। তুমি কেন একটা ট্যাক্সি বা ভালো গাড়ির ব্যবস্থা করলে না? ম্যাডাম, বাবা যে টাকা দিয়েছেন তাতে এর চেয়ে ভালো কিছু সম্ভব নয়। এইভাবেই গ্রামের মানুষ যাতায়াত করে। আর আপনি তো এক কাপড় এসেছেন, আপনার ব্যাগও ছোট। আমরা তো ভাগ্যক্রমে বসতে পেরেছি। তোমার মতো ছোট লোককে বিয়ে করার ফল আমার জীবনটা নরক হয়ে গেল। এরপর বাস থেকে নেমে তাদের পৌঁছতে হলো এক লোকাল ট্রাকে। পণ্য বোঝায় সেই ট্রাকে কোনো বসার জায়গা ছিল না। রিয়াকে দাঁড়িয়ে থাকতে হলো। তার ট্রাকের ঝাঁকুনিতে তার শরীর প্রায় ভেঙে পড়ার জোগাড় হলো। রাস্তার ধুলো আর কাদা এসে তার মুখে মাথায় পড়ল। রিয়াকে দেখে মনে হচ্ছিল সে যেন কোনো রাজকুমারী থেকে হঠাৎ পথের ভিখারিতে পরিণত হয়েছে। কান্না ভেজা কণ্ঠে আমি আর পারছি না, আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। তুমি কি ইচ্ছে করে আমাকে কষ্ট দিচ্ছ? ম্যাডাম, আপনাকে কেউ কষ্ট দিচ্ছে না, এটা বাস্তব জীবন। আপনার বাবা চেয়েছেন আপনি এই জীবন দেখুন, সহ্য করুন। এটাই আপনার নতুন ঠিকানা। দিনের শেষে যখন তারা গন্তব্যে পৌঁছালো, তখন রিয়া ধুলোমাখা, বিধ্বস্ত এবং সম্পূর্ণ ক্লান্ত। তার সমস্ত অহংকার যেন এই যাত্রাপথে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সে দেখল গ্রামটা একেবারেই অনুন্নত, ছোট ছোট মাটির বাড়ি, কাঁচা রাস্তা, আর চারপাশে দারিদ্র্যের ছাপ স্পষ্ট। আসিফের ছোট মাটির দোতলা ঘরের সামনে এসে রিয়া থমকে দাঁড়াল। এটাই তার নতুন ঠিকানা। রিয়াকে দেখে গ্রামের মানুষজন ফিসফিস করে কথা বলতে শুরু করলো। রিয়া বুঝল তার অতীত তাকে এখানেও শান্তিতে থাকতে দেবে না। তার চোখের কোণে জল জমল, কিন্তু এবার আর অহংকার নয়, সেই জল ছিল কেবলই অসহনীয় কষ্টের। তার বিলাসবহুল জীবন শেষ, শুরু হলো অস্তিত্বের লড়াই। অবশেষে রিয়া আর আসিফ গ্রামে পৌঁছালো। সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে। তাদের বাড়ি পৌঁছানো শেষ অংশটুকু ছিল কাঁচা রাস্তা ধরে পায়ে হেঁটে যাওয়া। রিয়া তখনও তার অভ্যাস ছাড়তে পারেনি। পায়ে পড়েছিল 3 ইঞ্চি উঁচু হিল। ম্যাডাম, আপনার হিলটা খুলে নিন। এই রাস্তা কাঁচা, কালকে রাতের বৃষ্টিতে কাদা জমে আছে, পড়ে যাবেন। তাচ্ছিল্যের হাসি হেসে
আমি হিল পরে হাঁটি ছোটবেলা থেকে। তোমার মতো কাঁচা রাস্তায় হাঁটার অভ্যাস নেই বলে যে আমি পড়ে যাবো এমনটা ভেবো না। আর শোনো, তুমি আমাকে ম্যাডাম বলবে না, আমার নাম রিয়া। আপনার যা ইচ্ছে, তবে সাবধানে। আসিফ তার ব্যাগ কাঁধে নিয়ে সাবধানে কাদা এড়িয়ে হাঁটতে শুরু করলো। রিয়া নাক কুচকে পা টিপে টিপে তার পিছু নিল। সে ভাবছিল এই কাদা তার দামি হিল নষ্ট করবে, কিন্তু সে আসিফের কাছে হার মানবে না। রিয়া সবে 2-3 পা এগিয়েছে, এমন সময় তার ডান পায়ের হিলটা নরম কাদার ভেতরে গেঁথে গেল। রিয়া সেটা টেনে তুলতে গিয়ে ভারসাম্য হারালো। সে এক মুহূর্তের জন্য শূন্যে ভাসল। তার বিলাসবহুল জীবন, তার অহংকার সব যেন সেই মুহূর্তে শূন্যে দুলতে লাগলো। আর পর মুহূর্তেই ধপাস, রিয়া তার সমস্ত গ্ল্যামার আর অহংকার নিয়ে শটান চিত হয়ে পড়ল কাদায়। তার সুন্দর মুখটা, যেটা সবসময় অহংকারে কুঁচকে থাকতো, তাতে পুরো কাদা মাখামাখি। তার শাড়ির আঁচল, যেটা সবে সে টেনে টুনে পড়েছিল, সেটাও কাদায় ভিজে একাকার। রিয়া তখন পুরো কাদামাখা একটি জীবন্ত মূর্তির মতো। ঘুরে দাঁড়িয়ে দৃশ্যটা দেখে প্রথমে একটু থমকে গেল, তারপর মুখ চেপে হাসলো। ম্যাডাম মানে রিয়া, আমি তো বলেইছিলাম। রাগে কাঁপতে কাঁপতে কাদা মাখা হাতে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে করতে এই হাসছো কেন তুমি, ছোট লোক কোথাকার? রিয়া যত নড়তে চেষ্টা করলো তত কাদা তার শরীরে মাখলো। তার অবস্থা দেখে গ্রামের 2-4 লোক, যারা দূরে দাঁড়িয়ে ফিসফিস করছিল, তারা আর হাসি চেপে রাখতে পারল না। তারা হেসে উঠল। হাসি কোনো মতে চেপে দাঁড়ান, আমি তুলছি। আপনি তো নিজেই প্রমাণ করে দিলেন আপনার অহংকার আপনাকে মাটিতে নামিয়ে দিয়েছে। আসুন। আসিফ তার হাত বাড়িয়ে দিল। রিয়া প্রথমে তার কাদামাখা হাতে আসিফের হাত ধরতে দ্বিধা বোধ করলো, কিন্তু অন্য কোনো উপায় না দেখে সে শেষমেশ আসিফের হাত ধরে কাদা থেকে উঠে দাঁড়ালো। কাদা মাখা মুখ নিয়ে রাগে গড়গড় করতে করতে এটা তোমার দোষ, তুমি ইচ্ছে করে আমাকে সতর্ক করেছো যাতে আমি পড়ি। আমি তো চেয়েছিলাম আপনি আপনার অহংকার বলে সতর্ক হন, কিন্তু আপনার অহংকারই আপনাকে মাটিতে নামালো। এখন চলুন, এই অবস্থাতেই বাড়ি যেতে হবে। আর আপনার এই ম্যাডামগিরি গ্রাম পর্যন্ত আসেনি। কাদা মাখা রিয়া আর নীরবে হাঁটা আসিফকে দেখে গ্রামের মানুষজন হাসতে লাগলো। রিয়া বুঝলো তার শাস্তি আরও কঠোর হচ্ছে। তার দামি হিলজোড়া কাদার মধ্যে গেঁথে পড়ে রইল, তার অহংকারের শেষ প্রতীক হিসেবে। কাদার মধ্যে পড়ে যাওয়ার চরম অপমানের পর রিয়া কোনো মতে আসিফের বাড়িতে পৌঁছালো। বাড়ি বলতে মাটির দেওয়াল আর টিনের ছাদের একটি ছোট্ট ঘর। আধুনিক শৌচাগার নেই, এমনকি বিশুদ্ধ পানীয় জলেরও অভাব। প্রথম রাতটা ছিল রিয়ার জন্য বিভীষিকাময়। ঘরে একটা কেরোসিনের বাতি জ্বালিয়ে এটাই আলো। শহরে তো এসি ছাড়া ঘুমাতেন না, এখানে শুধু একটা হাত পাখা আছে। গরমে রিয়া অস্থির হয়ে উঠল। মশা তার সারা শরীরে কামড়াচ্ছিল। তার দামি মশারি তো নেই, একটি পুরনো নেট দিয়ে কোনো মতে ঢাকা। গরম ও মশার কামড়ে ছটফট করতে করতে উফ, কি অসহ্য গরম, আর মশা মশা আমাকে ছিঁড়ে খাচ্ছে। তুমি এটা সহ্য করো কি করে? অভ্যাসে। আপনি এক কাজ করুন, গায়ে একটা পাতলা চাদর জড়িয়ে নিন। আর মশা মারার ধোঁয়া তো এখানে সবসময় পাওয়া যায় না। আমি এই নরকে থাকবো না। আমার বাবার বাড়িতে এসি, কয়েল, মশা মারার স্প্রে সব ছিল। রিয়া সারা রাত ছটফট করলো। গরমে ঘামে ভিজে গেল। তার বিলাসবহুল ঘুমের অভ্যাস ভেঙে চুরমার হয়ে গেল। পরের দিন সকালে রিয়ার ঘুম ভাঙল প্রকৃতির ডাকে। সে অস্বস্তি নিয়ে আসিফকে জিজ্ঞেস করলো শৌচাগার কোথায়। আমার বাথরুম যেতে হবে। কোথায় সেটা? একটু দূরে একটা বেড়া দেওয়া জায়গা দেখিয়ে। ওই যে ওদিকে। আমাদের বাড়িতে তো আধুনিক বাথরুম নেই। রিয়া স্তম্ভিত হয়ে দেখল সেটা একটি অপরিষ্কার বেড়া দেওয়া কাঁচা শৌচাগার। সেখানে জল নিতে হয় বালতি করে। এটা কি? এই নোংরা জায়গায় আমি যাব? আমি কোনোদিন এসব শৌচাগার ব্যবহার করিনি। এটা আপনার বাবার টাকা দিয়ে কেনা বিলাসবহুল বাথরুম নয়, গ্রামের এটাই বাস্তবতা। অভ্যেস করতে হবে। রিয়া প্রথমে যেতে অস্বীকার করলো, কিন্তু পেটের তাগিদে তাকে বাধ্য হয়ে সে অপরিষ্কার শৌচাগার ব্যবহার করতে হলো। বের হয়ে সে প্রায় কেঁদে ফেলেছিল অপমানে আর ঘৃণায়। শহরের নামী রেস্তোরাঁর খাবার খাওয়া রিয়াকে এখানে খেতে হলো সাধারণ শাক ভাত। রান্নার জন্য জল আনতে হলো অনেক দূর থেকে। খাবার দেখে এটা কি? এটা খাওয়া যায়? আমি এ খাবার খাই না। আর জল কোথায়? জলের বোতল কোথায়? জল এই পুকুর থেকে আনতে হয়, ফুটিয়ে পান করতে হয়। বাড়িতে কুয়া আছে, কিন্তু অনেক গভীর। আর খাবার, এটা এখানকার খাবার। খেতে না পারলে না খান। এখানে দামি রেস্টুরেন্টে রিয়ার ক্ষুধা পেল, কিন্তু সেই খাবার সে মুখে দিতে পারল না। রাতে তার পেটে জ্বালা শুরু হলো। তার সব বিলাসিতা, তার সব অহংকার এখন তার জীবনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়।
সে বুঝতে পারল এই গ্রামে তার ম্যাডামগিরি চলবে না। জীবন এখানে অনেক কঠিন, অনেক কঠোর। গ্রামের রিয়ার জীবন দুর্বিষহ হলেও সে তার অভ্যাস ছাড়তে পারছিল না। খাবার, জল, শৌচাগার সব কিছুতে সে তার বিরক্তি প্রকাশ করত। গ্রামের সরল মানুষগুলোর সাথেও সে খারাপ ব্যবহার শুরু করলো। এক দুপুরে আসিফ যখন তার জন্য সামান্য দোকানটি গোছাতে বাইরে গিয়েছিল, তখন রিয়া তাদের বাড়ির কুয়া থেকে বালতিতে জল তোলার চেষ্টা করছিল। রিয়া তো কোনোদিন এই কাজ করেনি। এ বালতি কুয়ার ভেতরে পড়ে গেল। বিরক্তিতে পা ঠুকতে ঠুকতে উফ, কোথাকার অপদার্থ কুয়া এটা! এখন আমি কি করব? পাশের বাড়ির একজন বয়স্ক মহিলা, যার নাম শশী মাসি, তিনি রিয়ার চিৎকার শুনে এগিয়ে এলেন। শশী মাসি খুবই দরিদ্র, কিন্তু হৃদয় দিয়ে তিনি গ্রামের ধনী দরিদ্র নির্বিশেষে সকলকেই ভালোবাসেন। কি হয়েছে বৌমা? তোমার আলতি পড়ে গেছে বুঝি? দাঁড়াও, আমি তুলে দিচ্ছি। আপনি কেন? আপনি তো নোংরা, আপনি ধরবেন না। আমি আসিফকে দিয়ে পরে করব। যান এখান থেকে। শশী মাসির চোখে সামান্য জল এলেও তিনি রিয়াকে কিছু বললেন না। তিনি হাসি মুখে তার কোমরে জড়ানো দড়িটা টেনে কুয়ার ভেতরে ফেলে দিলেন, আর দক্ষতার সাথে মুহূর্তের মধ্যেই বালতিটা তুলে আনলেন। বালতিটা এগিয়ে দিয়ে, নাও বৌমা, প্রথম প্রথম অসুবিধা হবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি তো শহরের মেয়ে, তোমার কষ্ট হচ্ছে। তুমি যদি কিছু না পারো আমাকে বলবে, আমি আছি তোমার পাশে। রিয়ার কঠোর ব্যবহার সত্ত্বেও শশী মাসির এই আন্তরিক ব্যবহার রিয়াকে অবাক করলো। সে কিছু বলতে পারল না। অন্য একদিন রিয়া দুপুরে একা রান্না করতে গিয়ে হাতে ফোসকা ফেলে দিল। যন্ত্রণায় সে কাঁদতে শুরু করলো। তখন পাশের বাড়ির একটি কিশোরী মেয়ে, যার নাম মিনা, ছুটে এলো। ভাবি, কি হয়েছে? হাত পুড়ে গেছে? কেন এসেছিস তুই? দূর হ, তোর মতো ছোট লোকের স্পর্শ আমার লাগবে না। মিনা একটু না কেঁদে ঘর থেকে দ্রুত ঠান্ডা জল আর কাঁচা হলুদ নিয়ে এলো। সে জোর করে রিয়ার হাতে হলুদের প্রলেপ লাগিয়ে দিল। এই নাও, হলুদ দিলে জ্বালা কমে যাবে। তুমি রাগ করছো কেন? আমরা তো তোমার ক্ষতি চাই না। তুমি একা একা রান্না করতে পারো না, বলনি কেন? মিনার এই সেবা এবং ভালোবাসা দেখে রিয়া নিজেকে আরো বেশি অপরাধী মনে করলো। গ্রামের এই মানুষগুলো, যাদের সে ছোট লোক বলে ঘৃণা করত, আজ তারা তার চরম খারাপ ব্যবহারও ভালোবাসায় ফিরিয়ে দিচ্ছে। সন্ধ্যার পর আসিফ দোকান থেকে ফিরলে রিয়া লক্ষ্য করলো গ্রামের অনেকেই তাদের বাড়িতে কিছু সবজি, ডিম বা ফল দিয়ে যাচ্ছে। আসিফকে ফিসফিস করে, এরা কারা? এরা কেন দিচ্ছে এসব? এরা গ্রামের মানুষ। আমি ছোট দোকানটা শুরু করেছি তো, তাই আশীর্বাদ করছি। আর আমি ওদের বাড়িতে কাজ করতাম, তাই ওরা ভালোবাসে। কিন্তু আমি তো এদের সাথে খুব বাজে ব্যবহার করেছি। এরা আপনার মতো নয়। এদের কাছে টাকা বা অহংকার বড় নয়, সম্পর্ক আর মানবতা বড়। এদের মনে কোনো বিদ্বেষ নেই। আপনার বাবার অহংকার আপনাকে যতটা কষ্ট দিয়েছে, এদের সরলতা ততটাই শান্তি এনে দিতে পারে। রিয়া এবার চুপ করে গেল। গ্রামের মানুষের এই নিঃস্বার্থ ভালোবাসা তার কঠিন হৃদয়ের বরফ গলাতে শুরু করলো। সে বুঝতে পারল ছোট লোক সে নয়, বরং তার অহংকারিতাকে ছোট করে রেখেছিল। গ্রামে এসে আসিফ তার নতুন জীবন শুরু করলো। রায়হান সাহেব যে সামান্য দোকানটি করে দিয়েছিলেন, তাতে বিশেষ আয় হচ্ছিল না, কিন্তু রিয়াকে তো সাধারণ শাক ভাত ছাড়া ভালো কিছু দেওয়া যাচ্ছিল না। রিয়া তখনও পুরোপুরি মানিয়ে নিতে পারেনি। রিয়া যতই অহংকার করুক, ও তো অভ্যস্ত নয় এই কষ্টে। শহরের মেয়ে ভালো কিছু খাবার না পেলে অসুস্থ হয়ে পড়বে। একদিন সকালে আসিফ তার দোকান বন্ধ রাখলো। সে সোজা গ্রামের মাঠে চলে গেল। গ্রামের মানুষেরা তাকে দেখে অবাক হলো। আসিফ একজন দিনমজুরের সাথে কথা বলে তার জমিতে সারাদিনের জন্য কাজ শুরু করলো। কাঠ ফাটা রোদে কোদাল চালাতে গিয়ে আসিফের শরীর দিয়ে দরদর করে ঘাম ঝরতে লাগলো। তার শহরের বাবুগিরির সামান্য ছাপটুকু মুছে গেল কঠোর পরিশ্রমে। সারাদিনের অক্লান্ত পরিশ্রমে তার পিঠ হাত ব্যথা হয়ে গেল। সন্ধ্যা নামার আগেই সে তার মজুরি পেল, সামান্য কিছু টাকা। সেই টাকা হাতে নিয়ে আসিফ সোজা বাজারে গেল। সে বাজারে সব থেকে ভালো জিনিসগুলো খুঁজল। রিয়া শাক ভাত খেতে পারেনি, তাই সে ভালো দেখে কিছু মাছ আর একজোড়া ভালো মুরগি কিনল। এরপর সে রিয়াকে পরার জন্য একটি নতুন কিন্তু সাধারণ সুতির শাড়ি কিনল। শাড়িটা দেখে তার মনে পড়ল রিয়া সবসময় দামি লেহেঙ্গা বা ডিজাইনার ড্রেস পরত, তবুও তার সাধ্যমতো এটাই সেরা। আসিফ যখন বাড়ি ফিরল, তখন তার শরীর ক্লান্তিতে ভেঙে পড়েছিল। তার জামা কাপড় কাদা আর ঘামে ভেজা, হাতে মাছ, মুরগি আর শাড়ির প্যাকেট। অবাক হয়ে, তুমি কোথায় গিয়েছিলে সারাদিন? আর তোমার এই অবস্থা কেন? দোকানে তো তেমন বিক্রি নেই, তাই ভাবলাম
যদি দিনমজুরের কাজ করে কিছু টাকা আসে। দিনমজুর তুমি? কিন্তু কেন? তোমার শরীর খারাপ করবে তো। হাতে থাকা জিনিসগুলো এগিয়ে দিয়ে এটা তোমার জন্য। তুমি ভালো কিছু খেতে পারছিলে না, আর তোমার শাড়িও কাদায় নষ্ট হয়ে গেছে, তাই একটা শাড়ি কিনলাম। রিয়া মাছ আর মুরগি দেখেও ততটা অবাক হলো না যতটা হলো শাড়ির প্যাকেট আর আসিফের বিধ্বস্ত চেহারা দেখে। আসিফ তার জন্য সারাদিন মাঠে কাজ করেছে, যে রিয়া তাকে চোরলোক বলে ঘৃণা করত। আজ সে আসিফ তার ভালো থাকার জন্য নিজের শরীরকে কষ্ট দিচ্ছে। রিয়ার চোখে জল এসে গেল। সেই জল অহংকার বা অপমানের জন্য নয়, বরং অনুশোচনা আর নতুন উপলব্ধির। আমার জন্য এত কষ্ট করার কি দরকার ছিল? তুমি তো আমার প্রতি রাগ দেখাতে পারতে। রাগ দেখিয়ে কি হবে রিয়া? আপনি আমার স্ত্রী, আপনার কষ্ট হচ্ছে সেটা আমি সহ্য করতে পারি না। আমি তো শুধু একজন মানুষ, আর আপনি আমার কাছে আপনার অহংকার নয়, আপনি সব। রিয়া এবার আর কোনো বাজে কথা বলতে পারল না। সে নিচু হয়ে আসিফের হাত থেকে জিনিসগুলো নিল। তার মনে হলো আসিফের ঘামে ভেজা শরীর আর কাদামাখা পোশাকের ভেতরেই যেন সত্যিকারের মানবতা লুকিয়ে আছে। সেই রাতে রিয়া সেই নতুন শাড়িটা পরে আসিফের রান্না খাবার রান্না করলো। প্রথমবার তাদের রান্নাঘরে ভালোবাসার গন্ধ ছড়ালো। দিন যেতে থাকলো। রিয়া দেখলো আসিফ প্রতিদিন তার জন্য অক্লান্ত পরিশ্রম করছে, কখনো দোকানে, কখনো মাঠে দিনমজুরের কাজ করে। সে যেটুকু উপার্জন করে তার বেশিরভাগটাই রিয়ার স্বাচ্ছন্দ্যের জন্য খরচ করে। রিয়াকে ভালো খাবার এনে দেওয়া, ঘরের খুঁটিনাটি জিনিস ঠিক করা, সবই করত সে হাসি মুখে, কোনো অভিযোগ ছাড়াই। রিয়ার কঠিন হৃদয়ে জমতে থাকা বরফের স্তর এবার গলতে শুরু করলো। সে দেখলো গ্রামের সাধারণ মানুষগুলো যাদের সে ঘৃণা করত, তারা কতটা নিঃস্বার্থ আর মানবিক। অন্যদিকে আসিফ, যাকে সে ছোট লোক চাকর বলে অপমান করত, সে তার জন্য নিজের আরাম আয়েশ সব ত্যাগ করেছে। একদিন সকালে রিয়া নিজেই কুয়োর জল তুলতে গেল। এবার সে সাবধানে হিল ছাড়া খালি পায়ে গেল। জল তুলতে কষ্ট হলো, সে ধীরে ধীরে কাজটা শিখে নিল। শশী মাসি দূর থেকে হাসি মুখে তাকে উৎসাহ দিলেন। আমি এতদিন কি ছিলাম? একটা অহংকারী অন্ধ মানুষ। রাতে যখন আসিফ ক্লান্ত শরীর নিয়ে ফিরত, রিয়া তখন আর শুয়ে থাকতো না। সে নিজেই রান্না করে তার জন্য খাবার সাজিয়ে দিত। এক সন্ধ্যায় আসিফ যখন মেঝেতে শুতে যাচ্ছিল, রিয়া তাকে ডাকলো ধীরে, প্রায় ফিসফিস করে। তুমি কেন মেঝেতে শোবে? তোমার শরীর খারাপ করবে, তুমি খাটে এসো। আমি জানি এই বিয়ে আমরা কেউ চাইনি, কিন্তু এখন তো আমরা স্বামী স্ত্রী, আর তুমি সারাদিন এত কষ্ট করো, তোমার একটু আরাম দরকার। আসিফ খাটে এলো, কিন্তু তাদের মাঝে তখনও দূরত্ব ছিল। তবে এই দূরত্ব ছিল সম্মানের, ঘৃণার নয়। একদিন রিয়া আসিফের জন্য রাতের খাবার বানাচ্ছিল। আসিফ ঘরে ঢুকে দেখলো রিয়া রান্নার সময় হাতে সামান্য আঘাত পেয়েছে। কি হয়েছে রিয়া? সাবধানে কাজ করতে পারো না? আসিফের কণ্ঠে ছিল উদ্বেগ, যা রিয়া আগে কখনো শোনেনি। আসিফ নিজেই তার হাতে যত্ন করে ওষুধ লাগিয়ে দিল। আসিফের মুখের দিকে তাকিয়ে তার চোখে কৃতজ্ঞতা। আমার জন্য এত চিন্তা করো কেন? আমি তো তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি। আপনি আমার স্ত্রী, আমি আপনাকে ঘৃণা করি না রিয়া। আমি শুধু আপনার অহংকারকে ঘৃণা করতাম। এখন সেই অহংকার ভাঙছে। আপনি যখন প্রথমবার কাদার মধ্যে পড়েছিলেন, আমি হেসেছিলাম, কারণ আপনার অহংকার মাটির সাথে মিশে গিয়েছিল। কিন্তু এখন আমি খুশি, কারণ আপনি মানুষ হচ্ছেন। আসিফের এই কথাগুলো রিয়ার ভেতরের দেওয়ালটা ভেঙে দিল। সে বুঝতে পারল আসিফ কেবল তাকে রক্ষা করেনি, বরং তাকে নতুন জীবনও দিয়েছে। রিয়া চোখ নামিয়ে বলল, আমাকে ক্ষমা করো আসিফ। সেই রাতে তাদের মাঝে শারীরিক কোনো সম্পর্ক হলো না, কিন্তু তাদের হৃদয় কাছাকাছি এলো। রিয়া তার জীবনের প্রথম সত্যিকারের শান্তি অনুভব করলো। সেই শান্তি যা কোনো দামি এসি বা বিলাসবহুল বিছানায় পাওয়া যায় না, যা পাওয়া যায় কেবল একজন মানুষের নিঃস্বার্থ ভালোবাসায়। রিয়া তার অহংকারের রাজমহল ছেড়ে এবার মানবতার ঘরে প্রবেশ করল। রিয়ার অনুশোচনা আর আসিফের নিঃস্বার্থ ভালোবাসা তাদের বিচ্ছিন্ন সম্পর্ককে ধীরে ধীরে নতুন এক পথে নিয়ে চলল। রিয়া তার গ্রামে নতুন জীবন মেনে নিতে শুরু করলো। সে এখন আর নিজেকে ম্যাডাম ভাবে না, বরং গ্রামের সহজ সরল জীবনধারার একজন অংশ হতে চেষ্টা করে। সে শশী মাসির কাছে রান্না শেখা শুরু করলো। মিনার সাথে কুয়া থেকে জল আনত। তার ভেতরের অভিমান আর জেদ কমে আস্তে আস্তে এক সহজ মানবিক রিয়া বেরিয়ে এলো। আসিফ দেখলো রিয়া এখন আর তাকে এড়িয়ে যায় না। সারাদিনের শেষে যখন সে ক্লান্ত হয়ে ঘরে ফিরত, রিয়া তার জন্য জল এনে দিত, তার হাত মুখ ধুয়ে দিত, আর যত্ন করে খাবার পরিবেশন করত। পরের রাতে আসিফ যখন মেঝেতে শোবার প্রস্তুতি নিচ্ছিল, রিয়া তাকে ডাকলো। আসিফ খাটে উঠল,
তারা দুজনেই পাশাপাশি শুয়ে রইল। তাদের মাঝে আর কোনো দেওয়াল ছিল না। তাদের চোখ কথা বলল, যা ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। তোমার কষ্ট হচ্ছে না তো? না, তোমার কাছে এলে আমার শান্তি লাগে। মনে হয় তুমি একমাত্র মানুষ যে আমাকে সত্যিই রক্ষা করেছো, আর আমার এই নতুন জীবনে আমাকে সাহস জুগিয়েছো। আমি ভুলে গেছি শহরের জীবন, আমি ভুলে গেছি আমার অহংকার। এখন শুধু মনে হয় তুমিই আমার সবকিছু। রিয়া ধীরে ধীরে আসিফের কাঁধে মাথা রাখল। আসিফও দ্বিধা না করে তার হাত দিয়ে রিয়াকে কাছে টেনে নিল। এই প্রথম তারা একে অপরের সান্নিধ্য অনুভব করল। তাদের সম্পর্ক এখন আর রায়হান সাহেবের দেওয়া কোনো চুক্তি নয়, বরং একে অপরের প্রতি গভীর নীরবতা আর ভালোবাসার বন্ধন। রিয়া, আমি তোমাকে ভালোবাসি আসিফ, আমাকে ক্ষমা করো। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি চাই তুমি আমাকে তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করো। আসিফের চোখ জলে ভরে গেল। যে মেয়ে তাকে সারা জীবন ঘৃণা করেছে, আজ সে তার বুকে আশ্রয় চাইছে। তার ভালোবাসার কাছে রিয়া সব অহংকার পরাজিত হলো। আসিফ রিয়াকে আলতো করে নিজের আরো কাছে টেনে নিল। আমিও তোমাকে ভালোবাসি রিয়া। সব ভুলে গিয়ে আজ থেকে আমরা নতুন জীবন শুরু করব। সেই বাসর রাতে তাদের শরীরের সাথে হৃদয়ের মিলন হলো। সেই রাতে রিয়া আর আসিফের সম্পর্ক এক নতুন গভীরতা পেল। তাদের প্রেম যা শুরু হয়েছিল ঘৃণা আর অভিশাপ দিয়ে, তা এখন বিশ্বাস আর ভালোবাসার এক মজবুত ভিত্তি পেল। তাদের হৃদয় যখন এক হলো, তখন আর কোনো দূরত্ব রইল না। বাসর ঘরটি তাদের জন্য ছিল না, কিন্তু সেই ছোট্ট মাটির ঘরটি তাদের ভালোবাসার মন্দির হয়ে উঠল। রিয়া যে একসময় এই ঘরকে নরক মনে করত, আজ সেই ঘরের উষ্ণতায় নিজেকে খুঁজে পেল। আসিফ তার ভালোবাসার হাত দিয়ে রিয়ার ভেজা চুলগুলো আলতো করে সরালো। তার চোখে ছিল শ্রদ্ধা আর গভীর মমতা। রিয়া প্রথমবার দেখল আসিফের চোখে কোনো লালসা নেই, আছে শুধু বিশুদ্ধ ভালোবাসা। আমি তোমার কাছে ঋণী আসিফ। তুমি আমাকে কেবল বাঁচাওনি, আমাকে ভালোবাসতে শিখিয়েছো। আমি আজ তোমার স্ত্রী। আসিফ তার কপাল রিয়ার কপালে ছোঁয়ালো। তাদের নিঃশ্বাসের উষ্ণতা এক হলো। রিয়া দ্বিধা ভুলে গিয়ে নিজেকে সম্পূর্ণরূপে আসিফের কাছে সমর্পণ করলো। তাদের শারীরিক মিলন হলো, যা ছিল ভালোবাসা, বিশ্বাস আর ত্যাগের এক পবিত্র বন্ধন। সেখানে কোনো অহংকার ছিল না, ছিল না কোনো ঘৃণা, ছিল কেবল দুটি মানুষের আত্মার মিলন। রিয়া প্রথমবার বুঝতে পারল শারীরিক সান্নিধ্য কতটা পবিত্র হতে পারে যখন সেখানে থাকে সত্যিকারের ভালোবাসা। সে অনুভব করলো তার সারা জীবনের বিলাসবহুল জীবন নয়, বরং এই দরিদ্র ঘরের ভালোবাসাটাই তার সবচেয়ে বড় সম্পদ। আসিফ যে একসময় ছিল চাকর, সে আজ তার রাজকুমারী স্ত্রীকে পেল শুধু ভালোবাসা আর সম্মান দিয়ে। সকালের আলো যখন মাটির ঘরের জানলা দিয়ে ভেতরে এলো, রিয়া তখনও আসিফের বুকে মাথা রেখে শুয়েছিল। তার মুখে ছিল এক গভীর শান্তি। সেই রাতে তাদের সম্পর্ক পূর্ণতা পেল, আর তাদের নতুন জীবন শুরু হলো এক মজবুত ভালোবাসার ভিত্তিতে। বাসর রাতের পর সকালে রিয়া যখন আসিফের বুকে জেগে উঠল, তখন তার মুখে ছিল এক গভীর পরিতৃপ্তি আর ভালোবাসা। আসিফ তখনও ঘুমিয়েছিল। রিয়া আলতো করে আসিফের কপালে চুমু খেল। শুভ সকাল আমার জীবন। আসিফ চোখ খুলল। তার চোখে তখন ভোরের আলো। সে রিয়াকে দেখল। তার চোখে আর সেই অহংকার নেই, আছে শুধু স্নিগ্ধতা। শুভ সকালে রিয়া। এখন আমার সকালটা সত্যি শুভ। তুমি কি করে পারলে আসিফ? আমি তোমাকে এত অপমান করলাম, এত ঘৃণা করলাম, আর তুমি শুধু আমাকে ভালোবেসেই গেলে। তোমার ভিতরের মানুষটাকে আমি প্রথম থেকেই দেখতে পেয়েছিলাম রিয়া। তোমার অহংকারটা ছিল একটা মুখোশ। আমি জানতাম একদিন এই মুখোশটা ভাঙবেই। আমি তো শুধু অপেক্ষা করেছিলাম। আর শোনো, কি? আমার কাছে তোমার ওই রাজমহলের এসি ঘর, দামি গাড়ি আর গয়না কিছুই ছিল না। আমার কাছে ছিল শুধু এই মাটি আর এই ভালোবাসা। তুমি সেই রাজমহল ছেড়ে এই মাটির ঘরে আসতে পেরেছো, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আমার বাবা ঠিকই করেছিলেন আমাকে এই পৃথিবীতে এনে, এই মানুষের কাছে এনে। তিনি আমাকে বাঁচালেন। তুমি আমার আসল রাজপুত্র আসিফ। আলতো করে রিয়ার চিবুক তুলে ধরে, তুমি আমার রানী, যে রানী অহংকারকে ত্যাগ করে ভালোবাসা বেছে নিয়েছে। আর শোনো, এখন থেকে আর কোনো কষ্ট বা চিন্তা নয়। তুমি আমার পাশে থাকলে আমি এই গ্রামে আরেকটা নতুন রাজত্ব গড়ব, যেখানে তুমি রাজা আর আমি তোমার একমাত্র দাসী, শুধু ভালোবাসার দাসী। না রানী, তুমি হবে আমার হৃদয় রানী। চল, আজ থেকে আমরা এই মাটির ঘরটাকে ভালোবাসার স্বর্গ বানাই। রিয়া আর আসিফ একে অপরের চোখে নতুন জীবনের অঙ্গীকার দেখল। তাদের ভালোবাসা আর বিশ্বাসের বাঁধন এখন জীবনের সব বাধা পার করার জন্য যথেষ্ট। তাদের ভালোবাসার পর রিয়া আর আসিফের জীবনে এক নতুন ছন্দ এলো। রিয়া এখন আর ঘরে বসে থাকে না, সে পুরোপুরি বদলে গেছে। সে বুঝতে পেরেছে তার স্বামীর পরিশ্রমের মূল্য কতটা।
তুমি এত কষ্ট করে মাঠে কাজ করো আর আমি শুধু ঘরে বসে থাকবো? না, তা হবে না। আমি তোমার দোকানটা সামলাবো। তুমি দোকান সামলাবে? তুমি তো কোনোদিন কোনো কাজ করোনি। আমি শিখবো। আমি তখন তোমার স্ত্রী, তোমার সঙ্গী। শহরের কলেজে ডিগ্রি কাজে না লাগুক, তোমার ভালোবাসা তো কাজে লাগাতে পারি। এরপর থেকে শুরু হলো রিয়া ও আসিফের নতুন সংগ্রাম। আসিফ সকালে মাঠে দিনমজুরের কাজ করতে যেত, কারণ দোকানের সামান্য আয়ে সংসার চালানো কঠিন ছিল। আর রিয়া তার স্বামীর সেই ছোট্ট দোকানটি সামলাতে লাগলো। প্রথম দিকে রিয়াকে অনেক ঝামেলা পোহাতে হলো। গ্রামের মানুষের সাথে দরদাম করা, হিসেব রাখা, এসব তার জন্য কঠিন ছিল। কিন্তু তার আন্তরিকতা ও মিষ্টি ব্যবহার ধীরে ধীরে গ্রামের মানুষের মন জয় করে নিল। রিয়া এখন হাসি মুখে শশী মাসির কাছে চাল ডাল বিক্রি করে, মিনার সাথে গল্প করে। তার দোকানে এখন ভিড় লেগেই থাকে। তার সততা আর যত্নশীল ব্যবহারে দোকানটি অল্প সময় লাভজনক হয়ে উঠল। আসিফ যখন দিনের শেষে কাদা মেখে ক্লান্ত হয়ে ফিরত, রিয়া তখন দোকান বন্ধ করে তার জন্য খাবার তৈরি করত। তুমি দোকানটা না সামলালে কি হতো? আমার কষ্ট কমেছে আর আয়ও বেড়েছে। তুমি চিন্তা করো না, আর তোমার এত কষ্ট করে মাঠে যেতে হবে না। এবার শুধু দোকানেই মন দাও, আমি তোমার পাশে আছি। প্রায় বছর খানেক পর একদিন দুপুরে গ্রামের কাঁচা রাস্তায় একটা দামি গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামলেন রায়হান সাহেব। তিনি নিঃশব্দে রিয়া ও আসিফের বাড়ির দিকে এগিয়ে গেলেন। রায়হান সাহেব দেখলেন রিয়া হাসি মুখে দোকানে বসে গ্রামের মহিলাদের সাথে গল্প করছে, সাবধানে হিসেব করছে। তার পরনে দামি পোশাক নেই, সাধারণ শাড়ি, পায়ে হিল নেই, স্লিপার। কিন্তু তার মুখে যে উজ্জ্বলতা, তা আগে কখনো ছিল না। হঠাৎ রায়হান সাহেবকে দেখে চমকে উঠল। বাবা, আপনি? রিয়া দ্রুত উঠে গিয়ে রায়হান সাহেবের পায়ে হাত দিয়ে প্রণাম করল। তার চোখে কোনো অহংকার বা ভয় ছিল না, ছিল শুধু বিনয়। রিয়া, তোকে দেখে চিনতে পারছি না। সাহেব? আসিফের পিঠ চাপড়ে, আর সাহেব নয় জামাই, তুমি আমার মেয়েকে শুধু বাঁচাওনি, তুমি তাকে জীবন দিয়েছো। আমি তো ভেবেছিলাম সে হয়তো এই কষ্ট সহ্য করতে পারবে না, কিন্তু রায়হান সাহেব রিয়াকে জড়িয়ে ধরলেন। তার চোখে তখন আনন্দাশ্রু। তুই সত্যিই বদলে গেছিস মা। তোর চোখ দেখে আমি বুঝতে পারছি তোর ভেতরের অহংকারটা আজ পুরোপুরি মরে গেছে। তুই একজন প্রকৃত মানুষ হয়েছিস মারে, প্রকৃত মানুষ। তোর হাতিতে আজ যে শান্তি, তা আমার টাকা দিয়ে কেনা যায় না। আপনার জন্যই আজ আমার নতুন জীবন বাবা। আপনি সেদিন আমাকে শাস্তি না দিলে আমি বুঝতেই পারতাম না ভালোবাসা আর মানবতা কি জিনিস। রায়হান সাহেব দেখলেন আসিফ আর রিয়া এখন সত্যিকারের সুখী দম্পতি। তিনি বুঝতে পারলেন তার মেয়েকে সঠিক শিক্ষা দিতে গিয়ে তিনি হয়তো কষ্ট দিয়েছেন, কিন্তু বিনিময়ে তারা পেয়েছে সত্যিকারের ভালোবাসা আর মূল্যবোধ। রায়হান সাহেব সানন্দে ঘোষণা করলেন এবার তারা যখন খুশি শহরে ফিরতে পারে। তবে রিয়া আর হাসিফ হাসি মুখে জানালো তাদের রাজত্ব এখন এই গ্রামেই। রায়হান সাহেবের আশীর্বাদ পাওয়ার পর রিয়া আর আসিফের দাম্পত্য জীবনে আরও আনন্দ এলো। তাদের ছোট্ট সংসার ভালোবাসা আর আনন্দে ভরে উঠল। আসিফ এখন মাঠে যাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছে। রিয়া দোকান সামলায় আর আসিফ তাকে নতুন পণ্য আনা ও হিসেব রাখার কাজে সাহায্য করে। তাদের যৌথ প্রচেষ্টায় দোকানটি এখন বেশ সফল। এর কিছুদিন পরের কথা, একদিন সকালে রিয়া তার নিত্যদিনের কাজ করতে গিয়ে হঠাৎ অসুস্থ বোধ করলো। বমি বমি ভাব আর মাথা ঘোরা শুরু হলো। কি হলো রিয়া? তোমার শরীর খারাপ লাগছে? তুমি তো কাল রাতেও ভালোভাবে ঘুমাওনি। জানি না, শরীরটা কেমন যেন দুর্বল লাগছে, হয়তো গ্রামের গরমে এমন হচ্ছে। আসিফ আর দেরি করলো না। সে তৎক্ষণাৎ রিয়াকে নিয়ে গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে গেল। সেখানকার ডাক্তার একজন প্রবীণ মহিলা রিয়াকে পরীক্ষা করলেন। পরীক্ষা শেষে তিনি হাসি মুখে আসিফকে জানালেন এক দারুণ সুখবর। রিয়া, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার জীবনে এক নতুন অতিথি আসছে। তোমরা বাবা মা হতে চলেছো। রিয়া আর আসিফ দুজনেই প্রথমে হতবাক হয়ে গেল। তারপর তাদের চোখে মুখে নেমে এলো আনন্দের বন্যা। তাদের ভালোবাসার ফসল। তাদের কঠিন জীবনের লড়াইয়ের পর এই সুখবর যেন স্বর্গের আশীর্বাদ। আনন্দে রিয়াকে জড়িয়ে ধরে, রিয়া, তুমি মা হতে চলেছ। আমার জীবনের সেরা খবর এটা। আসিফ, আমি বিশ্বাস করতে পারছি না। আমাদের সন্তান। গ্রামের সেই ছোট্ট বাড়িতে মুহূর্তেই আনন্দের ঢেউ লাগলো। শশী মাসি এবং মিনা খবরটা শুনে ছুটে এলেন। শশী মাসি রিয়াকে কোলে বসিয়ে আদর করলেন, আর মিনা তাকে নানান ধরনের লোক উপদেশ দিতে শুরু করলো। বৌমা, সাবধানে থাকবে। এখন আর ভারী কাজ করবে না। আমি আসিফকে বলে দেব সে যেন এখন তোমাকে বেশি কষ্ট না দেয়। রিয়া এই প্রথমবার তার জীবনে এত গভীর এবং সত্যিকারের সুখ অনুভব করলো। তার গর্ভে এখন তাদের ভালোবাসার প্রতীক। যে রিয়া একদিন তার গর্ভের সন্তানের বাবাকে ছোটলোক বলে ঘৃণা করত, আজ সেই রিয়া গর্বিতভাবে সেই স্বামীর সন্তানের জননী হতে চলেছে। সন্ধ্যায় আসিফ রায়হান সাহেবকে ফোন করে খবরটা জানাতেই রায়হান সাহেব আনন্দে কেঁদে ফেললেন।
তিনি তৎক্ষণাৎ তাদের কাছে আসার জন্য রওনা হলেন। এবার আর শাস্তি দিতে নয়, তার মেয়ে আর জামাইকে অভিনন্দন জানাতে। তাদের ভালোবাসার রাজত্ব এখন পূর্ণতার পথে। রিয়া অন্তঃসত্ত্বা হওয়ার খবরটা তাদের জীবনে এক নতুন দিগন্ত খুলে দিল। রায়হান সাহেব তড়িঘড়ি গ্রামে এলেন। তার চোখে এখন শুধু আনন্দ আর গর্ব। তিনি রিয়াকে শহরে ফিরিয়ে নিয়ে যেতে চাইলেন উন্নত চিকিৎসার জন্য, কিন্তু রিয়া রাজি হলো না। বাবার হাত ধরে, বাবা, আমি এখানে ভালো আছি। এখানে সবাই আমাকে এত ভালোবাসে, এত যত্ন করে, যা শহরে কোনো দামি হাসপাতালেও পেতাম না। আমার সন্তানই মাটির গন্ধেই বড় হবে। রায়হান সাহেব তার মেয়ের কথায় মাথা নত করলেন। তিনি বুঝলেন তার মেয়ে এখন সত্যিই সুখী। তিনি গ্রামে কিছু টাকা দান করলেন, আসিফের দোকানটিকে আরও বড় করে দিলেন, আর রিয়াও অনাগত সন্তানের জন্য সব ধরনের সুবিধা নিশ্চিত করলেন। সন্ধ্যার পর রিয়াকে জড়িয়ে ধরে, তুমি আজ আমার জন্য এত কিছু ত্যাগ করলে আমি তোমাকে এই ভালোবাসার প্রতিদান দিতে পারবো না। তুমি তো আমাকে সব দিয়েছো আসিফ। তুমি আমাকে অহংকারের দাসী থেকে ভালোবাসার রানী বানিয়েছো। আমাদের এই সন্তান হবে আমাদের ভালোবাসার প্রতীক। এর কোনো রাজমহল লাগবে না, এর বাবা আর মায়ের ভালোবাসাই হবে এর রাজত্ব। দেখতে দেখতে 9 মাস কেটে গেল। রিয়া গ্রামের মানুষদের আদরে আর যত্নে হাসি খুশি রইল। আসিফ এই সময়টাকে এক মুহূর্তের জন্য তাকে চোখের আড়াল করেনি। তার চোখে সবসময় ছিল রিয়া আর অনাগত সন্তানের প্রতি গভীর যত্ন। একদিন রাতে রিয়ার প্রসব বেদনা শুরু হলো। গ্রামের শশীমাস এবং অন্যান্য মহিলারা ছুটে এলেন। স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তাররাও এলেন। কঠিন প্রসব যন্ত্রণার পর রিয়া জন্ম দিল এক ফুটফুটে পুত্র সন্তানের। নবজাতকের কান্না যখন সেই ছোট্ট মাটির ঘরে প্রতিধ্বনিত হলো, তখন আসিফের চোখ জলে ভরে গেল। সে তার সদ্যজাত সন্তানকে হাতে তুলে নিল। তার চোখে ছিল এক অপার্থিব তৃপ্তি। রিয়া তখন হাসি মুখে তার স্বামীর দিকে তাকালো। রিয়ার কপালে চুমু দিয়ে, পারবো না। ধন্যবাদ রিয়া, সবকিছুর জন্য ধন্যবাদ। এ তো আমাদের ভালোবাসার জয় আসিফ। রায়হান সাহেব যখন গ্রামে এসে তার নাতিকে দেখলেন, তখন তিনি আবেগাপ্লুত হয়ে পড়লেন। তিনি তার জামাই আর মেয়েকে নিয়ে গর্বিত হলেন। রিয়া আর আসিফ সিদ্ধান্ত নিল তাদের সন্তানের নাম হবে অর্ণব, যার অর্থ সমুদ্র। যেন তার জীবনটা হয় ভালোবাসার মতো বিশাল আর গভীর। যে কাহিনী শুরু হয়েছিল তীব্র ঘৃণা, অহংকার আর অভিশাপ দিয়ে, সেই কাহিনী শেষ হলো নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ আর মানবতা দিয়ে। রিয়া তার অহংকারের রাজমহল ছেড়ে মাটির ঘরে নেমে এসেছিল বটে, কিন্তু সেই মাটির ঘরে সে খুঁজে পেল তার সত্যিকারের পরিচয়, তার সত্যিকারের ভালোবাসা। আসিফের অভিশাপ সত্য হয়েছিল, রিয়ার অহংকার ভেঙেছিল, কিন্তু সেই অভিশাপই তাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে এসেছিল। তারা প্রমাণ করলো ভালোবাসার মানবতাই জীবনের আসল ঐশ্বর্য।